আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 25 তোমাদের চোখে মুখে কিন্তু এখন ঘুম নেই, সবার একটাই মাথায় চিন্তা, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার সামনে আমাদের প্রস্তুতি এখনো গোছানো হয় নাই। সামনে হাতে মাত্র কয়েকটা দিনই সময় আছে। যাক, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তার আগে সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু করে জানিয়ে দিবে। তোমাদের জন্য এখানে আমরা মেগা ম্যারাথন ক্লাস মানে যে শুধু একটা টপিক নিয়ে আলোচনা করবে এমনটা কিন্তু না। আমাদের এই যে বাংলা প্রথম পত্রের প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই মেগা ম্যারাথন ক্লাসে, শিডিউল বাই শিডিউল। এখন থেকে তোমরা যারা সায়েন্স রয়েছে, কমার্স রয়েছে, আর্টসে রয়েছে, প্রত্যেকেরই কিন্তু কমন সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি। তো আমরা এই যে বাংলা ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা যারা যারা জয়েন হয়েছো সবাই আমাকে একটু করে জানিয়ে দাও, তারপর আমরা ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, আর একটু করে, কেমন, আরেক মিনিট। আচ্ছা, আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গিয়েছে। আমি সবাইকে আরেকটু অনুরোধ জানাবো, আমি একটু করে শেয়ার করে দিই ভাইয়া, তারপর সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবো। আজকে দামাকা একটা ক্লাস হতে যাচ্ছে ভাইয়া, দামাকা ক্লাস হবে। তোমরা একটু আমাকে আরেকটা মিনিট সময় দাও, কেমন, 1 মিনিট, শুধু 1টা মিনিট সময় দাও আমাকে। এবং এই যে 1 মিনিট সময় দেওয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব। এবং তাছাড়া তোমাদের আজকের অপরিচিত ক্লাসটা করার পর বুঝতে পারবে যে আমাদের আসলে প্রিপারেশনটা কেমন হবে এবং আমাদের বাংলাটা আসলে এখানে শাকিল স্যারের হাত ধরে আমাদের প্রস্তুতিটা কেমন হবে। তো আমি আর বেশিক্ষণ সময় জ্ঞাপন করবো না, আর জাস্ট 2টা মিনিট আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেবো। সবাই জয়েন হয়ে যাক। আচ্ছা, আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গিয়েছে, আমি সবার একটু, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সিমন রয়েছে, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আসলে এখন কথা বলার সময় নেই, আজকে আমরা পড়বো অপরিচিত, সরাসরি আমরা ক্লাসে চলে যাব। এবং এই যে মেগা ম্যারাথন ক্লাসগুলো কীভাবে হবে তোমাদেরকে আমি একটু করে বলে দিই। সর্বপ্রথমে আমরা মেগা ম্যারাথন ক্লাসে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে পড়বো। ধরে নিব তুমি বাসায় পড়তেছো এবং তোমার ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে আমি, তোমাদের শাকিল স্যার। এবং এখন ভাই 3টা থেকে ক্লাস দিছি, তোমাদের ঘুমালে কিন্তু চলবে না, এখন সামনে পরীক্ষা, ঘুমানোর দরকার নাই, ঠিক আছে? এই যে এই কয়েকটা দিন তুমি একটু সময় দাও, দেখবে তোমার প্রিপারেশন একদম গোছালো হবে ইনশাল্লাহ। তুমি আমার উপর ভরসা রাখো, বাংলা বিষয়ের A+ শাকিল স্যারের উপর ছেড়ে দাও ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই যারা দেখতেছো সবাইকে একটু করে শেয়ার করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো, ঠিক আছে? ওকে, আমাদের সাথে 270 জন যুক্ত হয়েছে, আরো যুক্ত হবে ইনশাআল্লাহ। শেয়ার ডান, ধন্যবাদ সবাইকে। দেখো ভাইয়া, আমাদের আগে তথ্য একত্রীকরণ করতে হবে, অর্থাৎ আমরা যে অপরিচিত গল্প পড়বো, তাহারে পড়ো মনে পড়বো, রেইনকোট পড়বো, সোনার তরী পড়বো, 18 বছর বয়স পড়বো। তো এই যে এতগুলো যে সাবজেক্ট পড়বো, পরীক্ষার হলে গিয়ে তুমি তো এমনিই বই থাকবা, পাবলিক পরীক্ষা, সেজন্য হয়তো আমাদের মাথার মধ্যে নাও থাকতে পারে। সেজন্য আমাদের প্রিপারেশনটাকে আগে গুছাইতে হবে বলতে তুমি বাসায় বসে কিভাবে পড়বা সেই ইনস্ট্রাকশনে কিন্তু ক্লাসের মধ্যে আমরা দিয়ে দিব, ঠিক আছে? আমি 1 সপ্তাহ ক্লাস নিব। তোমরা হয়তো অনেকেই আমাকে জানো, আমি কিন্তু অফলাইনে বাংলা একটা বেচ পড়াই। আমি স্টুডেন্টদেরকে যেভাবে অফলাইনে পড়াই আমি চেষ্টা করব আমার যারা অনলাইন স্টুডেন্ট রয়েছে তাদেরকে এভাবে প্রিপারেশন নিয়ে দেওয়ার জন্য। অন্য অনেক জায়গায় তোমরা ক্লাস করেছো, তুমি শাকিল স্যারের ক্লাসটা করে দিচ্ছ, দেখো, এবং অন্য ক্লাসের থেকে যদি আলাদা অনেক ভালো হয় তাহলে তুমি ক্লাসগুলো করবে, ঠিক আছে? ওকে, আমাদের সাথে 21 জন যুক্ত হয়ে গিয়েছে। ভাইয়া, অপরিচিত গল্প একদম সহজ, তোমরা ছোটবেলা থেকে পড়া আসতেছো, কিন্তু আমি তোমাদের 2-1টা প্রশ্ন করে আমি তোমাদেরকে এই জিনিসটা শুরু করব। তোমরা যে এতক্ষণ পর্যন্ত ক্লাস করেছো এত স্যারের কাছে, আমি তোমাদের একটা প্রশ্ন করি সর্বপ্রথমে, দেখি বলো, ওই যে বরযাত্রের দল দক্ষযজ্ঞ, এই যে দক্ষযজ্ঞ সারাইয়া যে বের হয়েছে, দক্ষযজ্ঞ দ্বারা এখানে কিসের প্রতি কিসে ব্যবহার হয়েছে? কোনো স্যার শিখাইছি কিনা দেখো, তাহলে দেখি তোমরা যদি পারো। দক্ষযজ্ঞ কিসের প্রতি কিসে ব্যবহার হয়েছে বলো, বলো দেখি, বলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ওকে ওকে, আচ্ছা, তোমরা অনেকেই পারবে না। যাক, আমরা আসলে তোমাদের এতগুলো তোমাদেরকে এখন মর্মাহত করতে চাচ্ছি না। দেখো, এখানে অপরিচিত গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আছে, আমরা সেগুলো সরাসরি দিয়ে দিব। আমরা একদম সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়বো, হচ্ছে সোনার তরী কবিতা যেদিন পড়বো ওই দিন। কারণ হচ্ছে সোনার তরী কবিতা যেহেতু ছোট, তাহলে রবীন্দ্রনাথের জীবনী কিন্তু অনেক বড়, সেজন্য যেদিন সোনার তরী কবিতা পড়বো ওই দিন কিন্তু আমরা অপরিচিত এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়বো। কিন্তু আজকে আমরা সর্বপ্রথমে এখানে কি তুমি পাচ্ছ মেগা ম্যারাথন ক্লাসে। সর্বপ্রথমে আমরা প্রত্যেকটা টপিক পড়ানোর পর দেখো সম্ভাব্য যে সৃজনশীল প্রশ্ন রয়েছে এই জিনিসগুলো কিন্তু আমরা বলে দিব। অর্থাৎ আমরা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বিভিন্ন ভালো ভালো যেগুলো কলেজ রয়েছে এগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এই যে এই অধ্যায় থেকে কোন কোন বিষয় থেকে সৃজনশীল আসতে পারে এগুলো কিন্তু আমরা বলে দিব। এছাড়া সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমার কিছু বিষয় গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, আমরা কিন্তু শব্দ চয়নগুলো ভুল করি, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু তোমাকে কোন শব্দ ব্যবহার করলে, যেমন আমরা ওই যে উদ্দীপক থেকে হুট করে যখন
এই যে আমাদের পাঠ্য বইয়ে কনভার্ট হয় তখন আমরা বলি যে কি অন্যদিকে আমরা উদ্দীপকে দেখতে পাই বা অন্যদিকে আমরা পাঠ্য বই দেখতে পাই, এগুলো বলবো না। আমরা অন্যদিকে না বলে বলতে পারি পক্ষান্তরে, আমরা বলে ফুটে ওঠে না বলে বলতে পারি প্রতীয়মান হয়েছে, চিত্রায়ন করা হয়েছে, এরকম কিছু কিছু সুন্দর সুন্দর শব্দ চয়ন কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে বলে দিব। তো আমি তোমাদের সবাইকে অনুরোধ জানাবো তোমরা সবাই ক্লাসের মধ্যে অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সাথে এখন আমাদের আনোয়ার স্যার কিছুক্ষণ কথা বলবে আসলে। সবাইকে আজকের এই মেগা ম্যারাথন ক্লাসে স্বাগতম। তোমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলে এই ক্লাসের জন্য। সো তোমাদের সাথে তোমাদের যথারীতি কথা অনুযায়ী তোমাদের শাকিল স্যার যুক্ত হয়ে গিয়েছে আজকের এই মেগা ম্যারাথন ক্লাসে। সো আমাদের সাথে যারা আছো প্রায় 430 জন ক্লাস শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছো। সো তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই স্যারকে উৎসাহিত করতে হবে যাতে স্যার লং ক্লাস নিতে পারে, এবং হচ্ছে তোমরা যত বেশি শিক্ষার্থী স্যারের সাথে থাকবে তত বেশি স্যারের ভালো লাগবে ক্লাসগুলো নিতে, এবং সেটার জন্য তোমাদের সর্বোচ্চ সাপোর্ট প্রয়োজন। আর সাপোর্ট করার জন্য তোমরা যেটা করতে পারো, তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে জাস্ট ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দিবা, নিজেদের ওয়ালে শেয়ার করে দিবা, এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই একটু মেনশন করে দাও, একটু তোমাদের যে গ্রুপ থাকে, ফ্রেন্ডস সার্কেলের গ্রুপ থাকে, সেখানে একটু ক্লাসে শেয়ার করে দাও যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। আমরা আজকে ক্লাসটাতে আমরা তোমাদের টার্গেট দিচ্ছি, তোমাদের একটা টার্গেট, সেটা হচ্ছে তোমরা এই ক্লাসে 700 জন স্টুডেন্ট আমি চাই, হ্যাঁ 700 জন স্টুডেন্ট এই ক্লাসে আমি যুক্ত চাই। সো এখন অলরেডি 420-এর উপরে শিক্ষার্থী আমি দেখতে পাচ্ছি। সো তোমরা যদি একটু চেষ্টা করো 420টা যদি শেয়ার করে দাও এখনই, জাস্ট আমি দেখতে পাচ্ছি তোমরা ক্লাস মাত্র 450 জন থাকলেও ক্লাস কিন্তু শেয়ার করেছে মাত্র 16 জন, হ্যাঁ। সো একটু তোমাদেরকে বিরক্ত করছে আর কি পরীক্ষার আগে, তবুও কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমাদেরও ইচ্ছে করবে না আসলে। তোমাদের আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, আজকে 3টা থেকে শুরু হলো, তোমাদের 7টায় আবার ক্লাস হবে, তোমাদের শাকিল স্যার আবার আগামীকালকে আবার 3টায় আবার 7টায়, এর মধ্যে তোমাদের কিছু ইংলিশ ক্লাসও হবে, আইসিটি ক্লাসও হবে, হ্যাঁ। সো তোমরা যদি আমাদের সাথে অ্যাক্টিভ থাকো, আশা করছি তোমাদের এইচএসসি প্রিপারেশনটা সর্বোচ্চ হবে এবং তোমাদের আর কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তোমরা জাস্ট আমাদের উপর ভরসা করো, এটুকু তোমাদের কাছে চাওয়া পাওয়া। আর সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু ক্লাস শেয়ার করে দাও। আমরা আজকে ক্লাসে 700 জন চাই, 700 জন চাই, সবাই 700 জন করার জন্য যা করার থাকে তোমরা করো। আর স্যার থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবে দুঃখিত এতক্ষণ তোমাদের পড়ালেখার বাইরে অফ টপিক নিয়ে কথা বলার জন্য। আমরা আসলে তোমাদের সর্বোচ্চ সেবা দিতে আমরা কিন্তু বদ্ধপরিকর, এগুলো একদম নির্দ্বিধায় তোমাদের দিচ্ছি। তোমাদের শুধু একটাই, সবাই একটু করে শেয়ার করে দিব। অনেক কথা বলে ফেলছি, মাপ চাই, সবাই আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো সর্বপ্রথমে আমরা এই যে অপরিচিত গল্প দেখে কোন কোন বিষয় সৃজনশীল আসবে সেগুলো একটু বলে দিই। যেমন দেখো যৌতুক প্রথা বিষয় নিয়ে একটা উদ্দীপক থাকবে, এই বিষয় থেকে একটা সৃজনশীল আসতে পারে। তারপর হচ্ছে চারিত্রিক দৃঢ়তা, এই যে দৃঢ়তা একটু বানান ভুল হয়ে গেছে, তোমরা একটু খেয়াল রাখবা। দৃঢ়তা কার দৃঢ়তা? এখানে কল্যাণী হতে পারে, তারপর হচ্ছে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন যেহেতু একটু চারিত্রিকভাবে দৃঢ় ছিল, তো তোমাদের এমন একটা উদ্দীপক দেওয়া থাকবে যেটাতে হয়তো ওই উদ্দীপকের যে ব্যক্তি বা যে মানুষটা থাকবে ওটা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা উপস্থিত থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে এই যে নারীর অপমান বা নারী নির্যাতন বিষয়টি একটা উদ্দীপক দিতে পারে, কিন্তু সেটা কিন্তু আমাদের অপরিচিত গল্প অনুপস্থিত, এরকম একটা বিষয় থাকতে পারে। ও অনুপম যে ব্যক্তিত্বহীন ছিল এই জিনিসটা উদ্দীপকের সাথে এইভাবে থাকতে পারে, তোমরা লিখে ফেলবা। না হলে আমরা কিন্তু এই যে এই পুরো পিডিএফটা কিন্তু তোমাদের সাজেশন গ্রুপে দিয়ে দিব, কেমন? ওকে। তারপর দেখো নারী, এই যে কল্যাণী যে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে এরকম একটা উদ্দীপক দিতে পারে, আমরা উদ্দীপকটা নিয়ে আলোচনা করব। আর কল্যাণী যে সাহসিকতা, অর্থাৎ কল্যাণী যে সাহস করে বিয়ে ভেঙে দিয়েছে, মাতৃশিক্ষার ব্রত গ্রহণ করেছে, এগুলো নিয়ে একটা উদ্দীপক থাকতে পারে। আত্মমর্যাদাহীনতা অর্থাৎ অনুপমের মামার, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের এই যে 7টা বিষয় থেকে কিন্তু সৃজনশীল আসবে, এবং আমি আশা রাখি তোমাদের এই বিষয়, এই যে 7টা বিষয় থেকে আমাদের কি আসবে, সৃজনশীল আসবে। তাহলে এবার আমরা কিভাবে পড়াচ্ছি সেটা একটু খেয়াল করবা, যেটা তুমি আচ্ছা তোমরা যদি পরবর্তী যে ক্লাসের আপডেট পেতে চাও, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবা। তোমরা উপরে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, কেমন? ওকে। এরপর দেখো তাহলে আজকে আমরা কিভাবে পড়বো, দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন। এখন আমরা এই যে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা দাম এইভাবে শেষ করে দেবো, লাইন বাই লাইন ফরাই, কেমন? তো তোমরা একটু খেয়াল রাখো, যারা একদম কোনো প্রিপারেশন না তাদের জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। দেখো আজ আমার বয়স 27, আচ্ছা তাহলে আজ আমার বয়স 27 হলে ওই যে এখানে আসলে কার জমানিতে রচিত হয়েছে গল্পটা? উত্তম পুরুষের জমানিতে। এটা কে বলেছে? অনুপম। এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। এই যে দেখো কলম, এই যে দেখো এই জীবনটা দৈর্ঘ্য হিসেবে বড় নাকি গুণের হিসেবে বড়, এই লাইনটা কিন্তু আমি অফলাইন স্টুডেন্টদের অনেকবার পড়িয়েছি। এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে, এই জীবনটা দৈর্ঘ্য হিসেবে বড় নাকি গুণের হিসেবে বড়। এখন পরীক্ষার প্রশ্ন আসছে এই লাইন থেকে কি প্রকাশ পায়, এই লাইন থেকে কি প্রকাশ পায় আসে পরীক্ষায়। তাহলে এই লাইন থেকে কি প্রকাশ পায়? এই লাইনের মধ্যে আসলে অনুপম যে তার ওই যে আত্মসমালোচনা করেছেন সেটা কিন্তু এখানের মধ্যে প্রকাশ পায়। আত্মসমালোচনা কি প্রকাশ পায় ভাইয়া? আত্মসমালোচনা, অর্থাৎ সেই যে সাংসারিক জীবনে অভিজ্ঞ সেটা প্রকাশ পায়। লিখে ফেলো,
তাহলে যদি বলা হয় এই জীবনটা দৈর্ঘ্য হিসেবে বড় নাকি গুণের হিসেবে বড়, এই লাইনের মধ্যে কি প্রকাশ পায় বলো তো? এই লাইনের মধ্যে কি প্রকাশ পায়? এই জীবনটা দৈর্ঘ্য হিসেবে বড় নাকি গুণের হিসেবে বড়? হ্যাঁ লিখো, এই জীবনটা দৈর্ঘ্য হিসেবে বড় নাকি গুণের হিসেবে বড়? এখানের মধ্যে কি প্রকাশ পায় লিখে ফেলো। আত্মসমালোচনা, আত্মসমালোচনা মনে থাকবে। এই লাইন দ্বারা কি প্রকাশ পায়? আত্মসমালোচনা প্রকাশ পায়, বুঝছো? আচ্ছা, এভাবে প্রত্যেকটা জিনিস কি প্রকাশ পায় প্রত্যেকটা লাইনে, সেগুলো আমরা কিন্তু শিখবো। তারপরে এখানে যদি বলা হয় কি বোঝানো হয়েছে, তিনি যে সাংসারিক জীবনে অনাবিজ্ঞ, তিনি যে সাংসারিক জীবনে অনাবিজ্ঞ, অর্থাৎ তিনি যে এখনো সংসার করে নাই, সেই জন্য বলেছে এই জীবনটা দৈর্ঘ্য হিসেবে বড় নাকি গুণে হিসেবে বড়। আসো ভাইয়া ব্যাখ্যা করি। অর্থাৎ আমাদের অনুপমের যে দৈর্ঘ্য হিসেবে বড় মানে হচ্ছে তার বয়স যে বেশি হয়েছে এমনটাও কিন্তু না, আবার তার যে অনেকগুলো গুণ অর্জন হয়েছে, সে যে এত কিছু করেছে, তার মধ্যে না চালাকের প্রতিভা না কোনো প্রতিভা আছে, সেটা হচ্ছে গুণের হিসেবে বড়। তাহলে এই যে বুঝছো এবার। আর তোমরা যদি বলো আর একটু স্লোলি পড়াচ্ছি আমি একটু কমেন্ট দেখি ভাইয়া। তোমাদের মাশাআল্লাহ 500 জন হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখো এরপরে খেয়াল করো, তাহলে আমরা এরপর খেয়াল করবো হচ্ছে ভাইয়া হ্যাঁ কি বলছে, ইহা সে, ইহার এক বিশেষ মূল্য আছে, একটু ভিডিও করি। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাসটুকু জীবনের মাঝখানে ফলের মতো গুটি। ভাইয়া ফলের মতো গুটি, এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে ফলের মতো গুটি, ফলের মতো কি গুটি, ফলের মতো গুটি কোন অর্থে প্রকাশ হয়েছে লিখো। ফলের মতো গুটি নিষ্ফল জীবনত্বে, কি অর্থে ভাইয়া? নিষ্ফল জীবনত্বে, কি অর্থে? নিষ্ফল জীবনত্বে, নিষ্ফল জীবন লিখে ফেলো। তাহলে এটা কোন অর্থে প্রকাশ হয়েছে? নিষ্ফল জীবনত্বে, কোন অর্থে? নিষ্ফল জীবনত্বে। এবার এভাবে দেখো, তোমাদের কি কেউ পড়ে আছে এই জীবনটা দৈর্ঘ্য হিসেবে বড় নাকি গুণের হিসেবে বড়? এখানে কি প্রকাশ পাচ্ছে? আত্মসমালোচনা, সাংসারিক জীবন, তোমার কি সাংসারিক জীবনে যে অনাবিজ্ঞ অর্থাৎ স্বল্প অভিজ্ঞতার মানুষ, এটা বহুবিধ প্রশ্নের মধ্যে আসতে পারে। বুঝাইতে পেরেছি? এরপর আসো, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন, তাহারা ইহার রস বুঝিবেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার না? এরপর আসো কলেজের যতগুলো পরীক্ষা পাশ করিবার আমি সব চুকাইয়াছি মানে শেষ করেছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করেছেন। এখানে ভাই আসো, মাকাল ফল মানে কি? মাকাল ফল মানে কি? মাকাল ফল মানে হচ্ছে একটা জিনিস মনে রাখবা, উদ্দি ফিটফাট ভিতরে সদর গাঁট, উদ্দি কি ফিটফাট ভিতরে কি সদর গাঁট, উদ্দি ফিটফাট ভিতরে সদর গাঁট, উদ্দি কি ফিটফাট মানে হচ্ছে উপরে দেখতে অনেক ব্র্যান্ডিং কিন্তু ভিতরে কিছু নাই, যেটাকে আমরা বলবো আন্তঃসার শূন্য। তাহলে এখানে কি লিখবো আমরা? আন্তঃসার শূন্য। শিমুল ফুল মাকাল ফল মানে হচ্ছে লিখে বলে, এখানে মাকাল ফলটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে পরীক্ষা আসতে পারে? আন্তঃসার শূন্য। একটা কথা কে রাখবা, বহু শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জয়ী যারাই বলে জিতবো আমি। আমি জানি তুমি জিতবা, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা ইনশাআল্লাহ। তো সেজন্য তোমাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এই যে ক্লাসটা 2 ঘন্টা ক্লাস হবে, 2 ঘন্টা ক্লাস করার মন মানসিকতা কিন্তু সবার থাকবে না। যাদের এই যে ক্লাস করার মন মানসিকতা থাকবে তারাই কিন্তু দিন শেষে সফল হবে, ঠিক আছে? তো সেজন্য তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। আচ্ছা, বিদ্রুপ মানে হচ্ছে উপহাস করিবার সুযোগ পাইয়াছিলেন, ইহাতে তখন বড়ই লজ্জা পাইতাম, বয়স হইয়া এই কথা ভাবিয়াছি যদি জন্মান্তর। ভাইয়া এখান থেকে একটু সেকেন্ড পেপার শিখে ফেলি। যত অন্তর আছে একদম চোখ বন্ধ করে শাকিল স্যার বলছে সবগুলো নিত্য সমাস। যত অন্তর আছে সবগুলো কি সমাস? নিত্য সমাস। যত অন্তর আছে সবগুলো কি সমাস? নিত্য সমাস। জন্মান্তর, দেশান্তর, গৃহান্তর, একটা প্রশ্ন সেকেন্ড পেপারে এখান থেকে কমন। তুমি বোর্ড কোশ্চেন করে দেখো, অন্তর দিয়ে একটা প্রশ্ন আসছে, তবে তেপান্তর ছাড়া, তেপান্তর দ্বিগু সমাস। যত অন্তর আছে সবগুলো কি সমাস? নিত্য সমাস, মনে থাকবে। তাহলে এখন ব্যাস বাক্য কি? অন্য জন্ম। ব্যাস বাক্য কি? অন্য জন্ম। দেশান্তর, ব্যাস বাক্য কি? অন্য দেশ। গ্রামান্তর, অন্য গ্রাম। তাহলে পক্ষান্তর, অন্য পক্ষ। বাক্যান্তর, অন্য বাক্য। শিখে ফেললাম, আর ভুলবা না তোমরা। ওকে ভাইয়া, তোমরা তো কিন্তু অনেক ভালো, শিমু তারা তো অনেক ভালো। এই কে শেয়ার করেছো? স্যার আস্তে আস্তে পড়ান, এত ফাস্ট বোঝা যায় না। আচ্ছা ভাইয়া, আর আস্তে পড়াচ্ছি। ওকে, এবার দেখো, যদি জন্মান্তর থাকে মুখের স্বরূপ পণ্ডিত মশাইয়ের বিদ্রুপ আবার যেন অমনি করিয়া প্রকাশ পায়। অর্থাৎ মানুষ সব সময় অতীতকালে ফিরে যেতে চায়। একটা কথা আছে না, এই যে তোমরা যে ইন্টার উঠছো, ইন্টার এখন কিন্তু অলরেডি পার করে ফেলতেছো, তো তোমাদের মাঝে মধ্যে মনে হবে ইস আমি যদি আবারও হচ্ছে ক্লাস 10 থেকে পড়াতে পারতাম, কতই না সুন্দর ছিল। এখন তো আমাদের মাথা ভর্তি আসলে টেনশন, পরীক্ষার প্রেশার, ফ্যামিলি প্রেশার, কেরিয়ার প্রেশার, অনেক প্রেশার আমাদের মধ্যে থাকে। যাক, এরপর দেখো,
এরপরে কবি দেখো, আমার পিতা এককালে কি ছিলেন, গরিব ছিলেন, যা বলছে তা লিখে ফেলবা। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়েছেন, বুক করিবার সময় নিমেষ মাত্র পান নাই, মৃত্যুতে যে হাফ চ্যানেল নেই তার প্রথম অবকাশ। অবকাশ শব্দের অর্থ কি আসতে পারে? অবকাশ শব্দের অর্থ হচ্ছে ছুটি। তো পরীক্ষা এখান থেকে এমসিকিউ এভাবে আসতে পারে, অনুপমের পিতার প্রথম ছুটি বা প্রথম অবকাশের নাম কি কি আসতে পারে, কি বলতো? মৃত্যু। মনে থাকবে? ওকে, গেল। তোমাদের যে 537 জন রয়েছে তোমরা একটু একটু শেয়ার করলে কিন্তু, হ্যাঁ, তেপান্তর বাদে, গুড। তোমরা কিন্তু অনেক অনেক মনোযোগী পরীক্ষা আসলে আর কি। দেখো ভাইয়া, এমনি তো বাংলা এটা হচ্ছে 200 নম্বরের, বেশি একটা কথা বলি, একটু অপ্রাসঙ্গিক কথা বলতেছি আর কি। বাংলা হচ্ছে 200 নম্বরের, তো 200 নম্বরের প্রিপারেশনের জন্য কিন্তু তোমাদের 2 বছর সময় ছিল। তো 1 বছরে এই যে সামনে মাত্র কয়েকদিনে যেহেতু প্রিপারেশন নিচ্ছ ভাই, একটু তো ধৈর্য ধরতে হবে। তুমি যদি 2 বছরে তো ধৈর্য ধরা নাই, এই যে সামনে আর মাত্র 7-8টা দিন, এগুলো একটু ধৈর্য ধরতে হবে ভাই তোমাকে। আমি তোমাকে নিজের ভাই হিসেবে, তোমাকে নিজের বোন হিসেবে বলতেছি, তুমি আমাকে ভাই মানো, তুমি আমাকে তোমার নিজে আমাকে ভাইয়া মানো, কেমন? তো আমি চাইব না আমার বোন কিংবা আমার ভাই রেজাল্ট খারাপ করুক, আমি সবাই ভালো করো। বিনিময়ে শুধু তোমাদের কাছে একটা জিনিস আশা করি, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আর ক্লাসটি শেয়ার করবা আর কি, কেমন ভাইয়া? এ ভাইয়া দেখো ভাইয়া, আমার হ্যাঁ চিটাঙ্গের বাসা আসা, আমি তো ভাই কি বলবো। এরপর দেখো, আমার বয়স তখন অল্প, মার হাতে আমি মানুষ, মা গরিব ঘরের মেয়ে, তা আমরা যে দুনিয়া কথা তিনি বলেন না, আমাকে বলিতে দেন না। শিশুকাল থেকে আমি কোলে কোলে মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজানো ছোট্ট বাইট। এই দেখো, এইখানে একটা বোঝার পয়েন্ট আছে, এইখানে একটু আন্ডারলাইন করে ফেলো তোমরা। এখানে আসলে অন্নপূর্ণাকে, অন্নপূর্ণা মানে হচ্ছে দেবী, অন্নে পূর্ণা মানে হচ্ছে দেবী দুর্গা, দেবী দুর্গা, কেমন? দেবী দুর্গা। গজানন মানে হচ্ছে গজ আনন্দ যার, মানে হচ্ছে গণেশ। গজ আনন্দ যার, এটাও আসে পরীক্ষায়, মানে হচ্ছে গণেশ। তো গজাননের আসলে এই যে অন্নপূর্ণার দুইটা ছোট মানে ছেলে আছে, একটা হচ্ছে গজানন আর একটা নাম হচ্ছে কার্তিক। এখানে যদি বলা হয় ছোট্ট বাইটিকে, বাইটে হবে হচ্ছে কার্তিক। কিন্তু আলটিমেটলি এই যে এটা কোনত্ব প্রকাশ হয়েছে, এটা বিদ্রুপার্থে কিংবা ব্যঙ্গার্থে। আমি লিখে দিচ্ছি কোন অর্থে? ব্যঙ্গার্থে। কেমন? কেন? কারণ হচ্ছে ভাইয়া, গজাননের বড় ভাইয়ের নামে হচ্ছে কার্তিক, কিন্তু এখানে যেহেতু ওই যে ছোট ভাই হিসেবে দেখিয়েছে, সেজন্য এটা ব্যঙ্গার্থে। বুঝতে পেরেছি কিনা বলো তো ভাইয়া? সবাই বুঝছি কিনা বলো তো? আমি কিন্তু ভাই এরকম হলে কমেন্ট পড়বো না, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। 550 জন, মাশাআল্লাহ। আচ্ছা, ওকে ভাইয়া, দেখো তাহলে এখানে কিন্তু আমরা 3টা প্রশ্ন পারলাম। অন্নপূর্ণা শব্দের অর্থ হচ্ছে দেবী দুর্গা, অন্নে পূর্ণা, অন্নে পূর্ণা সপ্তমী তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে গজ আনন্দ যার, এটা একটা বহুব্রীহি সমাস, এবং গজানন দ্বারা বোঝায় গণেশকে, এবং গণেশের ছোট্ট ভাইটা হচ্ছে কার্তিক। এখানে হচ্ছে এই যে ছোট্ট ভাইটি কেন বলেছে? ব্যঙ্গার্থ বলেছে বা বিদ্রুপার্থে বলেছে, কেমন? ওকে, তাহলে দেখো এখান থেকে কিন্তু 5টা প্রশ্ন হয়ে যাচ্ছে বিদ্রোহাতে। কিন্তু এই যে আসলে কিন্তু গজাননের বড় ভাইয়ের নামে হচ্ছে কার্তিক। অনেক সময় দেখবা তোমার ভাই তোমার থেকে একটু চালাক বেশি, সেজন্য তোমার মা অনেক সময় মা বাবা অনেকে বলে যে তোমার ভাইটি তোর থেকে একটু বড় হলে ভালো হতো, এরকম করে বলে। গুড, তোমরা তো বুঝে গেছো। এরপর ভাই আমরা একটু যাব, হ্যাঁ, আমার আসলে অভিভাবক আমার মামা। আমার আসলে অভিভাবক কে বলো তো ভাইয়া? আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। কয় বছরের? 6 বছরে কে রাখবে? এরপর আমি জিজ্ঞেস করবো ফলগুর বালি। ভাইয়া ফলগুর বালি কি ভালোবাসা? দেখো ফলগুর বালিও সেম, উপরে দেখাবে বালির মতো, তুমি যখন পা দিবা ভিতরে ঢুকে যাবা। অর্থাৎ ভিতরে হচ্ছে আন্তঃসলিলা নদী, ভিতরে পানি আছে, সলিল শব্দ হচ্ছে পানি, উপরে বালির স্তরণ। অর্থাৎ তুমি যখন এদিকে একটা পায়ের ছাপ দিবা, সাথে সাথে ভিতরে ঢুকে যাবে। এটাই হচ্ছে তোমার কি ফুলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। অর্থাৎ তাদের যেহেতু অভিভাবক ছিল না, তার মামাই ছিল একমাত্র অভিভাবক। এই যে ফলগুর বালির মতো, অর্থাৎ দেখাচ্ছে তাদের সংসারের জন্য অনেক কিছু করে ফেলতেছে, কিন্তু আসলে আলটিমেটলি কিছুই করতেছে না। আচ্ছা, তাহাকে না কুড়াইয়া এখনকার এক গুন্ডুস মানে কি আসলে? আমরা বলি না, আমরা চিটাগাঙে যারা আছে, চিটাগাঙের কাছে একটু দেখি তো ভাইয়া। হ্যাঁ, চিটাগাঙে যারা আছে তারা অনেক সময় বলে যে কি, ওই যে ইতার নহই না আর একটু পানিও হেন না হারে। অনেকে বুঝবে না, বাইরের দৃষ্টিকে যারা আছে তারা মানে এক গুন্ডুস কি খাইতে পারি না, পানিও খাইতে পারি না, মানে একটু পানিও হেন না হারে, এরকম বলে। কেমন? মানে সব জায়গায় এখানে তোমরা যদি বলা হয় লাইনের মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে, অর্থাৎ মামা হচ্ছে সর্ব বিষয়ে যে নাক ঢুকায়, সব কিছুতে তার যে বিচরণ সেটা এখানে বোঝাচ্ছে। গোট চোরাবালি, দেখছো? মাশাআল্লাহ, তোমরা সবাই শেয়ার করতেছো তো ভাইয়া? তোমাদের জন্য আমি অনেক কষ্ট করতে রাজি আছি। তোমরা শুধু ক্লাসটা কনসিস্টেন্সি মেনটেন রাখবা, ক্লাস করবা। যদি কোনো আহামরি কোনো কাজ না থাকে, তোমাদেরকে অবশ্যই ক্লাস করতে হবে ভাই, বুঝছো? পরীক্ষার সময় যদি ক্লাস না করলে তো আসলে কিছু করার নাই। ওকে,
এজন্য আমাকে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। কন্যার পিতামাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট আর নাই। তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়া আমি প্রস্তুত হয়েছি। অন্তপুর মানে কি? বাড়ির শাসনে, একটু লেডিস টাইপের আর কি, মানে হচ্ছে বাড়ির যা বলবে বাড়ির সব কিছু করবে, এটাই আর কি, বুঝছো? গুড। হ্যাঁ, যদি কোনো কন্যা স্বয়ম্বরা, স্বয়ম্বরা মানে কি ভাইয়া? স্বয়ম্বরা মানে হচ্ছে অনেকগুলো বেডি আছে যে বেডি নিজে নিজে ব্যাটা নির্বাচন করে, শাহবাগীর মতো আর কি, বুঝছো? আচ্ছা যাক, আমাদের এখানে সব স্বয়ম্বরা না, সবাই অনেক ভালো মেয়ে। স্বয়ংবরা শব্দের অর্থ হচ্ছে যে নারী নিজে নিজে স্বামী নির্বাচন করে। তবে এই সুলক্ষণ, কোন সুলক্ষণ? অর্থাৎ সেই যে অন্তপুরের শাসনে চলে সেই সুলক্ষণ। কারণ সে যেহেতু অন্তপুরের শাসনে চলেছে, বাড়ির শাসনে চলেছে, সেজন্য সে যদি বিয়ে করে বউয়ের আঁচল ছেড়ে কোথাও যাচ্ছে না, বউ যেটা করবে সেটাই সে করে দেখাবে, বুঝছো? আচ্ছা ওকে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়েছিল। তখনকার দিন আসলে ছেলেদের বাড়িতে সম্বন্ধ আসতো, এখন তো আসে না। আসলে তো আমরা এতদিন অবিবাহিত থাকতাম না, এতদিন আমাদের বিয়ে শাদী হয়ে যেত, বুঝছো? এরপর দেখো, কিন্তু মামা যিনি আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। এখানে যে লাইন বোঝানো দরকার সে লাইনে বোঝাবো, সব লাইন তো আসলে ব্যাখ্যা করার উপর প্রয়োজন নেই, বুঝতে পারবা। ধনির কন্যা তার পছন্দ নয়, এটা কিন্তু ওই সেকেন্ড পেপারে আসে। এটাকে অস্তিবাচক বাক্য তৈরি করো, একদমই। ধনির কন্যা তার পছন্দ নয় মানে অপছন্দ, এতটুকু বলে দিলে হয়ে যাচ্ছে, বুঝছো? ওকে, তোমরা ক্লাসটা করো। যদি আজকের ক্লাস ভালো লাগে তাহলে তোমরা নেক্সট ক্লাস করবে। আজকের ক্লাসটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তোমার যদি মনে হয় যে আজকের ক্লাসটা সারা অনেক কিছু বুঝাইতে পেরেছে, অনেক কিছু শিখেছি যা আগে শিখে নাই, তাহলে তুমি নেক্সট ক্লাস করবা, ঠিক আছে? তারপর তাহারে পড়ো মনেটাও করে দেখো, কবিতা একটা গদ্য একটা করে দেখো, তারপর আরগুলো আমরা পড়বো, কেমন? আচ্ছা, আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেঁট করে, অর্থাৎ মাথা নিচু করে থাকবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। অস্থিমজ্জা চিনো কিনা জানি না, যারা সায়েন্স আছে তারা চিনবা। অস্থিমজ্জা হচ্ছে যেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, অর্থাৎ এই যে টাকার প্রতি যে তার একটা আসক্তি ছিল সেটা বোঝানোর জন্য এই উপমাটা ব্যবহার করেন। এটা তেমন কিছু দরকার নাই। তিনি এমন বেহাই চান যার টাকা নাই, অথচ সে টাকা দিতে কি করবে না, কসুর করবে না, দ্বিধাবোধ করবে না। যা হোক শোষণ করা চলিবে, বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুক্কায় তামাক দিলে নালিশ খাটিবে না। এই লাইনটা আসলে কি বোঝাচ্ছে? গুড়গুড়ি কি, বাধা হুক্কা কি, ভালো করে খেয়াল করো ভাইয়া। মনে করো এখানে গুড়গুড়ি হচ্ছে একটু দামি তামাক, বাধা হুক্কা হচ্ছে সস্তা তামাক। তো আমাদের এখানে হচ্ছে বর্তমান প্রেক্ষাপট হলে এরকম আর কি, অর্থাৎ সে খায় মনে করো বেনসন সুইস বা গুল্লিপ সুইস, এরকম কিছু সাহেব একদম দামি সিগারেট খায় মেয়ের বাবা আর কি। কিন্তু সে যখন ছেলের বাড়িতে আসবে, তার মেয়ের শ্বশুর বাড়িতে আসবে, তখন তার মেয়ের শ্বশুর বাড়ি যদি তাকে যদি 8 নম্বর বিড়ি বা আবুল বিড়ি দিলেও সে টানে ফেলবে, বুঝাতে পেরেছি? অর্থাৎ নালিশ করবে না, কারণ মেয়ের বাড়িতে আসলে এরকম করতে পারে না, নালিশ করতে পারে না, বুঝো নাই? কিন্তু আমরা নালিশ করবো, কেমন? এরপর কি বলছে দেখো, আমার বন্ধু হরিশ, তাহলে আরেকটা চরিত্র, অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। সবাই জানে এটা কোথায় কাজ করে, কানপুরে কাজ করে। সে কি ছুটিতে কলিকাতা আসি আমার মন উতলা করিয়ে দিল। সে বলিল, হে মেয়ে যদি বলো একটি কাঁসা মেয়ে আছে, এখানে কাঁসা কি বলো তো? হ্যাঁ, প্রেম করার মতো কেউ আসেনি না ভাই, নাই। আচ্ছা, কাঁসা মেয়ে আছে মানে খুব ভালো একটা মেয়ে, কিছুদিন পূর্বে আমি পাশ করেছি, মাস্টার্স অফ আর্টস পাশ করেছি, সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে দু করিতেছে, পরীক্ষা নাই উমেদারে না। অনেকে উমেদারে বুঝে না। উমেদারি শব্দের অর্থ হচ্ছে চাকরির জন্য প্রার্থনা করা, কেমন? চাকরির জন্য কারো বিষয় থেকে জ্ঞান নেওয়া, এটা হচ্ছে উমেদারি। চাকরিও নাই, নিজের বিষয়ে দেখে চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, তার মানে বোঝাই যাচ্ছে ও হচ্ছে মাম্মি ড্যাডির ছেলে অনুপম, মানে কারো কাছে যায় না, সব কিছুই তার মধ্যে আছে, এরকম অনেকগুলো আছে। তো কেমন তো? এরপর দেখো, হ্যাঁ, তাকিবার মধ্যে ভিতরে আছেন মা, বাইরে আছেন মামা। এই অবকাশ, অবকাশ মানে আগেই বলেছি ভাইয়া কি বলতো, ছুটি। অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীর উপর মরিচিকা, মানে এদিকে গেলেও নারী, এদিকে গেলেও নারী। অনেক আছে না যাদের একটু বিয়ে বা যাদের একটু বয়সন্ধিকাল পার হয়, মানে তার বাবা মা তাকে বলেছে আমার ছেলের জন্য একটা ওই যে রাশিয়ার একটা গার্ল নিয়ে আসবো, এরকম করে বলেছে মনে করো। তখন আসলে ওই যে সে যেদিকে যায় মনে হয় আমার জন্য পাত্রে দেখলে এটা ভালো হবে, এদিকে দেখতেছে মরিচিকা মানে হচ্ছে দুকা খাওয়া, মানে এদিকে গিয়ে দেখলে মরিচিকার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, এটা আসলে আলোর প্রতিফলনের একটা বিষয়, সেজন্য আপাতত দিচ্ছি না। অর্থাৎ সে এখানে গিয়ে দেখতেছে মেয়ে নাই, এখানে গিয়ে দেখতেছে মেয়ে, সব জায়গায় মেয়ে দেখতেছে, নারী রূপে মরিচিকা দেখতেছে, বুঝছো? তারপর দেখো, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তোর মর্মে তাহার গোপন কথা, হৃদয়ের অন্তরে তার গোপন কথা কার? ওই যে মেয়ের, বুঝছো? কারণ সে তো জীবনে প্রেম করে না, তোমাদের মতো হলো অন্যরকম হতো। এখানে তো তোমরা সবাই প্রেম ভালোবাসা করো ভাই, এখানে ক্লাসে মন দাও। আর তোমাদের মন যদি অন্য কাউকে দিয়ে থাকো তাহলে মনটা ভাই আজকে নিয়ে আসো, এখন মন অন্য কাউকে দেওয়ার সময় নয়, এখন পড়ালেখায় মন দাও। কেমন? পরীক্ষায় আবার দেখবো মন ওর কাছে চলে গেছে,
পরীক্ষার খাতায় তুমি কিছু লিখতে পারতেছো না। ওকে, আমি হরিশ সরি কোথায় ছিলাম, হ্যাঁ, এমন সময় হরিশ আইলে বলিল, মেয়ে যদি বলো তবে আমার এই যে একটা না খাসা মেয়ে আছে, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল মনে, নব নব মানে নতুন, পল্লব মানে পাতা, রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোচনা বুনিতে লাগিল। এই হরিশ মানুষটা ছিল রসিক। হরিশ মানুষটা কেমন, কে রাখবা, হরিশ মানুষ কেমন, রসিক। রসিক মানে সে রস দিয়ে কথা বলে আর কি। মানে কতগুলো আছে, তোমরা যারা মেয়েরা তারা বুঝতে পারবা। অনেক মেয়ে ছেলেরা আছে দেখবে এমন এমন কথা বলে, এমন এমন মিডামারি কথা বলে, তুমি তো একবারে ফিদা হয়ে গেছো। কেমন, এরকম অনেক আছে। আচ্ছা এরপর দেখো, এরপর কি বলেছে দেখো, আমার শরীর মন কথা এটা বলছি, হ্যাঁ, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষাত্ম। তাই আমার মন কি ছিল, তৃষাত্ম মানে তৃষ্ণাত্ম, মানে শোনার তৃষ্ণা, মেয়ে দেখার তৃষ্ণা, মেয়ের সম্পর্কে আকাঙ্ক্ষা। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়ে দেখো, মানে বলে দেখো। হরিশ আসর জমাইতে কি, অদ্বিতীয়। হরিশ আসর জমাইতে কি, অদ্বিতীয়। কেমন, তাহলে এতটুকু গেল। এরপর খেয়াল করো, সর্বত্রই তাহার খাতির, মানে হচ্ছে ওই যে সে যেহেতু রস দিয়ে কথা বলে সেজন্য মামা তাকে পাইলে ছাড়িতে চান না, কটা তার বইটাকে উঠিল। মেয়ের ছেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। এখানে ভাই আরেকটা গ্রামার শিখে ফেলি আমরা, একদম সিম্পল, তর তম, তর কখন হবে, তম কখন হবে। এখানে দেখো তো গুরুতর বলেছে না, একদম সিম্পল। তুমি ওই যে এক কথায় কে রাখবা, সেকেন্ড পেপার তোমরা পড়েছো না, বিটুইন অ্যামং, তাই আমরা তর তম সেম, দুইয়ের মধ্যে তুলনা বুঝালে তর, সিম্পল। দুইয়ের মধ্যে তুলনা বুঝালে তর, অনেকের মধ্যে তুলনা বোঝালে তম। তাহলে এখানে যেহেতু দেখো এই ভালো করে খেয়াল করে, গুরুতর বলছে না, মেয়ে এবং মেয়ের বাপ, তো দুজনের মধ্যে যেহেতু তুলনা করেছে সেজন্য গুরুতর, বুঝছো। যেমন আমরা যদি বলি বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভারত বৃহত্তর, দক্ষিণ এশিয়ার মধ্যে যদি বলি ভারত বৃহত্তম, কারণ দক্ষিণ এশিয়া অনেকগুলো দেশ রয়েছে, অনেকগুলো দেশের সাথে তুলনা করেছি, তম বলেছি, বুঝছো আশা করি। আচ্ছা এরপরে দেখো, এরপরে খেয়াল করে দেখো, এরপরে কি বলেছে, বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই, এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এ ভাইয়া দেখে বলো তো, তোমরা অনেক ক্লাস করেছো, অপরিচিত আজকে 2 বছর পড়েছো, এখানে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, তারা কি প্রকাশ পাচ্ছে বলো, এই লাইন তারা কি প্রকাশ পাচ্ছে। অনেক টিচারের ক্লাস করেছো, এবার শাকিল স্যারের ক্লাস করতেছো, বলো 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 বলো, লক্ষ্মীর মঙ্গল ঘট যে পড়া ছিল, এটা তারা আসলে কি প্রকাশ পাচ্ছে, ধনে সম্পদে প্রাচুর্যতা, অর্থাৎ ধন সম্পদ প্রচুর ছিল তাদের মধ্যে এককালে, এখন নাই কিন্তু। লক্ষ্মী কিসের দেবী, ধন সম্পদের দেবী। লক্ষ্মীর মঙ্গলঘট হচ্ছে কার প্রতীক, লক্ষ্মীর প্রতীক, লিখে ফেলো, মঙ্গলঘট কার প্রতীক, লক্ষ্মীর প্রতীক। এরপর দেখো, এখন তাহা শূন্য বলিলে হয়, অর্থাৎ এখন একটু টাকা পয়সা কমে গেছে, অথচ তলায় সামনে কিছু বাকি আছে। দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়ানি পশ্চিমে গিয়া বাস করিতেছে, সেখানে গরিব গৃহস্থের মতো থাকেন। অনেক সময় আসে না, আমরা গ্রাম থেকে একটু টাকা পয়সা থাকলেও অনেকে শহরে চলে আসে, এরকম আর কি। একটি মেয়ে ছাড়া তার আর নাই, সুতরাং তার পশ্চাতে মানে আবার পিছন দিয়ে দিবে এমন না, মানে তার সাকি বিয়ে দেওয়ার সময় দিবে আর কি, তোমরা আবার অন্য কিছু মনে করিও না। লক্ষ্মীর গটি মানে হচ্ছে ধনসম্পদ যা আছে, লক্ষ্মীর যে প্রতীক, ধনসম্পদ যা আছে একেবারে উপুট করিয়ে দিতে দ্বিধাবোধ হবে না, কারণ বাবার এক মেয়ে, বড় যে আদরের মেয়ে, কেমন। আচ্ছা তারপর দেখো, এইসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15। এখন ভাই তোমাদের অনেকের বয়স 17-18 হয়ে গেছে, ভাই বলো তো, তোমাদের বয়স অনেক 17-18 হয়ে গেছে না, হ্যাঁ তোমাদের বয়স 17-18 হয়ে গেছে না, হ্যাঁ। তাহলে এই যে মেয়ের বয়স যে 15, তা এখন 15 নাকি বেশি বড় হয়ে গেছে দেখো, তাই শুনি মামার বল মার। তাহলে পরীক্ষা আসলে যদি বলা হয় মামার মন বার হইলো কেন, তুমি বলো যে মেয়ের বয়স 15 শুনিয়া, তা এখন তো তোমাদের বয়স 15, তাহলে তোমাদের বয়স কি বেশি হয়ে গেছে। আচ্ছা যাক, তোমরা অনেকবার বলেছো, বংশে তো কোনো দোষ নাই, না দোষ বাপ তার কোথাও মেয়ের যোগ্যবর খুঁজিয়ে পান না, একে তো বরেহাট মহার্ঘ। এখন পরীক্ষা আসে বরেহাট মহার্ঘ কেন, বরেহাট মহার্ঘ কেন, যোগ্য বরের অভাবে। একে তো বরের হাট মহার্ঘ, তাহার উপরে দনুক ভাঙাপন, কেন, যোগ্য বরের অভাবে। কারণ তখন দিনে মানে বর ছিল অনেক, সব বর, এগুলো তো মনে করো 20 শতকের ঘটনা, সব বর হচ্ছে তোমার কি হয়তো ক্যাট কামারে কাজ করতো, না হলে কৃষি কাজ করতো, তো যোগ্য মানে একটা শিক্ষিত বর পাওয়া আসলে অভাব ছিল, সেজন্য বলছে বরের হাট মহার্ঘ। তাহলে কি কেন লিখে ফেলো তোমরা, আমি এতগুলো লিখার সময় নাই। বড়হাট মহার্ঘ কেন, আমার সাথে একবার শুনে ফেলো অথবা একবার বলে ফেলো, দেখবা পরীক্ষা আর বলতেছে না। বড়হাট মহার্ঘ কেন, যোগ্য বড়রা ভাবে। অনেক বইতে যৌতুকের কারণ দেওয়া আছে, যৌতুকের কারণ কেন হবে, যৌতুকের কারণ তো দনুক ভাঙ্গা ফোন আছে, দনুক ভাঙ্গা ফোন, এটা একটা হচ্ছে তোমার কি প্রবাদ প্রবচন বা বাগধারা তোমরা বলতে পারো। ওই যে সীতার সাথে তার যে কাহিনী হয় মস্ত দনুক, এটা কাহিনী, দনুক ভাঙ্গা ফোন মানে হচ্ছে অধিক পরিমাণে পণ দিতে হয়, ওই যে সীতার জন্য এটা কাহিনীটা হয়, তা এখন বলতেছি না ভাইয়া। কাজেই বাপ কেবল সবুর করতেছে, মানে সবুর শব্দটা হচ্ছে ধৈর্য, কেমন, কিন্তু মেয়ের বয়স সবুর করতেছে না। তোমরা এখনো কিন্তু মজা পাও না, সামনে যাও আর একটু করো, মজা পাবে। সবুর বয়স সবুর করে না, মেয়ের বয়স তো বেড়ে যাচ্ছে। যাই হোক,
হরিষের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ অংশ। বিবাহের ভূমিকা অংশটা সমতা হয়ে গেল কিভাবে বলো? বিবাহের ভূমিকা অংশটা সমতা হয়ে গেল নির্বিঘ্নে। কিন্তু এখন যদি বলা হয় গায়ে হলুদের অংশটা কেমন করিয়া, তখন আসবে দুম করিয়া। দেখো তোমরা গোলাই ফেলবা বাইক গোলাই ফেলবা, বলছি গোলাই ফেলবা, যদি আসে আমার তো বিস্তারিত পড়তে হবে, তো সেই জন্য আমরা একটু খেয়াল রাখবো। এই যে বিবাহের ভূমিকা অংশটা কেমন করে সমাধান হয়ে গেল? নির্বিঘ্নে। আবার যদি বলা হয় গায়ে হলুদের অংশটা কেমন করিয়া সমাধান হয়ে গেল? দুম করিয়া। কেমন মনে থাকবে? দুম করিয়া নির্বিঘ্নে, এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে একটা হচ্ছে ভূমিকা অংশ আর একটা হচ্ছে গায়ে হলুদের অংশ, মনে থাকবে? ওকে 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 ওকে। এরপর দেখো, কলিকাতার বাইরে যে পৃথিবীটা থাকে সমস্তাকে মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলে জানেন। এলেন দ্বারা মামার কি প্রকাশ পায় বলো দেখি, বলো। অনেক টিচারে ক্লাস করেছে, বলো এলেন দ্বারা মামার কি প্রকাশ পায়? দেখি বলো তো। কলিকাতার বাইরে যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্ডামান দ্বীপের অর্থাৎ মামার কূপমণ্ডকতা প্রকাশ পাচ্ছে। কূপমণ্ডকতা মানে মামা যে সীমিত জ্ঞানের মানুষ, লিখে ফেলো, মামা যে সীমিত জ্ঞানের মানুষ এটা প্রকাশ পাচ্ছে। এবং সেটা যদি আমরা যদি তোমার বাগধারা কিংবা প্রবাদ প্রবচনে নিয়ে যায় তাহলে সেটা হবে কূপমণ্ডকতা। মাশাআল্লাহ, ওকে ওকে, কূপমণ্ডকতা আমাদের তৃষা বলে দিয়েছে। ওকে, ইতুতে কিছু বলতেছে না। ওকে, এরপর দেখো, জীবনে একবার বিশেষ কাজে তিনি কর্ণনগর পর্যন্ত গিয়েছিলেন। তাহলে মামার সর্বশেষ গন্তব্য কতটুক? কর্ণনগর। মামার সর্বশেষ গন্তব্য কতটুক? কর্ণনগর। মনে থাকবে এতটুক? গুড। এই যে একবার কমেন্ট করলে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য একসাথে প্রিপারেশন হয়ে যাচ্ছে, কিন্তু আর তো হচ্ছে না এখানে। এই যে টাইপ করা মানে এটা একটা লিখা। হ্যাঁ ভাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের কি বিয়েটা? আচ্ছা আমরা করাই দিব, দেখো না, তুমি ক্লাস শেষ পর্যন্ত করো। মামা যদি মনু হইতেন তবে হাবড়ার পুল হাওয়াটা সহিংসতা একেবারে নিষেধ করিয়া দিতেন। মনু নিয়ে আসলে অনেক মতবিরোধ রয়েছে, অনেক বই কাটাকাটি করে। আমরা যতটুকু এই গল্প অনুসারে তোমাদের যেটা প্রাসঙ্গিক মনে করেছি আমি, সেটা হচ্ছে মনু হচ্ছে তখনকার দিনে শক্তিধর একজন রাজা ছিলেন। তো তিনি যদি ওই অবস্থানে যেতেন তাহলে ওই যে হাওড়ার ফুল যেটা রয়েছে তোমার, সেটাকে একেবারে কি করে দিতেন? হাবড়ার ফুল হচ্ছে কলকাতার মধ্যে যেটা আছে সেটা আর কি, সেটা একেবারে নিষেধ করে দিতেন। কারণ সেটার মধ্যে কোনো হচ্ছে ওই যে খুঁটি নাই, মানে হচ্ছে ব্রিজ নাই, দুই পাশে দুইটা আছে, এটা নিয়ে অনেক কাহিনী আছে। তো সেটা তার ভয় লাগতো, সেই জন্য তিনি নিষেধ করে দিতেন। মনের মধ্যে ইচ্ছে ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব, সাহস করে প্রস্তাব করিতে পারলাম না। এই যে বলতো, মনের মধ্যে ইচ্ছে ছিল, সাহস করে প্রস্তাব করতে পারে না কেন? কারণ পারিবারিক তার একটা সিদ্ধান্তহীনতা ছিল। কেমন? পারিবারিক মধ্যে তার মতামতের কোনো গুরুত্ব ছিল না, অনুপমের। আচ্ছা, এরপর আসো, পরীক্ষা এখান থেকে আসবে না, কিন্তু এই যে এর পরের পেজ থেকে কিন্তু তোমরা এর পরের পেজে খুলো, এর ফার্স্ট থেকে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ টপিক আছে। তোমরা একটু শেয়ার করে দাও ভাইয়া। সন্ত্রাস থেকে তৌহিদ বলতেছে, ধন্যবাদ। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও এবং একটু মনোযোগ দিয়ে করো। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হলো তে আমার বিনুদাকে বলো তো পিস্তুতে ভাই তাহার মতো রুচি দক্ষতার আমি 16 আনা নির্ভর করতে পারি। এবার বলো 16 আনা মানে কত পার্সেন্ট? বলো 16 আনা মানে কত পার্সেন্ট? বলো তোমরা কেউ কিছু পারো না ভাই। 16 আনা মানে কি? 16 আনা মানে কতটুক? 16 আনা মানে কতটুক? 16 আনা মানে কতটুক বলো? একবার শেয়ার করো। মাঝখানে দেখো, মাঝখানে একটু লো হয়ে গেছে। বলো 16 আনা মানে কতটুক? 16 আনা মানে হচ্ছে 100%। কেমন? 16 আনা মানে কত? 100%। তারপরে যদি বলা হয় 4 আনা, 16 আনা, তারপর 8 আনা, 8 আনা বলা যায় আর কি, এটা 8 আনা মানে 50%। গুড, মনে থাকবে। ওকে উর্মি, এবার একটু খেয়াল করো। বিনোদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নহে কাটে শোনা বটে। বিনোদার বাসাটা অত্যন্ত আট। তাহলে এখন প্রশ্ন করি, তোমরা সবাই ভুল করবে আমি জানি। দেখি বলো তো ভাইয়া, বিনোদার বর্ণনার ভাষা কি? বিনোদার বর্ণনার ভাষা কি? বিনোদার বর্ণনার ভাষা কি? বলো, বিনোদার বর্ণনার ভাষা কি? যদি বলা হয় বিনোদার ভাষা কেমন, বিনোদার ভাষা কেমন, তখন একরকম। বিনোদার দেখো, বিনোদার ভাষাটা কেমন, তখন অত্যন্ত আট। যদি বলা হয় বিনোদার বর্ণনার ভাষা কেমন, তখন তুমি বলবা অত্যন্ত সংকীর্ণ। আবার আমার সাথে সাথে বলো, বিনোদার ভাষা কি? সবাই বড় করে বলো, পড়ার সমস্যা নাই। বিনোদার ভাষা কি? বিনোদার ভাষাটা কেমন? অত্যন্ত আট। অত্যন্ত কি? আট। তারপর হচ্ছে বিনোদার বর্ণনার ভাষা কেমন? অত্যন্ত সংকীর্ণ। বিনোদার বর্ণনার ভাষা কেমন? অত্যন্ত সংকীর্ণ। মনে থাকবে। আবারও বলি, বিনোদার ভাষা কেমন? অত্যন্ত আট। বিনোদার বর্ণনার ভাষা কেমন? অত্যন্ত সংকীর্ণ। ওকে, কারণ দেখো যেখানে আমরা চমৎকার বলি সেখানে তিনি বলেন চলনসই, এটা দরকার নাই তেমন। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির এই একটু খেয়াল করো এবার। প্রজাপতির সাথে পঞ্চাশর এলেন দ্বারা আসলে কি প্রকাশ পাচ্ছে? বলো, প্রজাপতির সাথে পঞ্চাশর এলেন দ্বারা আসলে কি প্রকাশ পাচ্ছে? বলো। প্রজাপতির সাথে
প্রজাপতির সাথে পঞ্চস্বরের মিলে না, এটা হচ্ছে লিখতে পারো সৌভাগ্যতা, সৌভাগ্য লিখতে পারো, সৌভাগ্যতাটা হয় না সৌভাগ্য, অথবা ভাগ্যের সুপ্রসন্নতা, ভাগ্যের সুপ্রসন্ন লিখে হলো। এখানে ভাগ্যের সুপ্রসন্নতা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তার এই যে প্রজাপতি হচ্ছে তাদের বিয়ের দেবী, পঞ্চাশরের সাথে যদি কোনো বিরোধ না থাকে তাহলে বিয়েটা হবে, কিন্তু আসলে যে ভিতরে যে বিরোধ ছিল তারা যে বিয়ে করতে পারবে না সেটা কে জানে। কেমন বুঝাইতে পেরেছি? একটু ভাই একটু মনোযোগ দাও, কেমন? ওকে ওকে, অনেকে আবার রিচ কমে গেছে, সবাই একটু করে শেয়ার করো। একে আচ্ছা ওকে। এরপর দেখো, বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলিকাতা আসিতে হইল। কোথায়? কলিকাতা। কোথায় আসিতে হইল? হ্যাঁ, কন্যার পিতা শম্ভুনাথ হরিশকে কত বিশ্বাস করেন? তাহলে কে রাখতে হবে? শম্ভুনাথ সেন কাকে বিশ্বাস করেন? কাকে? এটা কে রাখবা? কাকে বিশ্বাস করেন? হ্যাঁ গুড, শম্ভুনাথ বাবু হরিশকে বিশ্বাস করেন। হরিশ হচ্ছে অনুপম বন্ধু। এটার প্রমাণ কি? বিবাহের কয়দিন পূর্বে, এটাও আসে পরীক্ষায়, কয়দিন পূর্বে তিনি আমাকে প্রথমে সচক্ষে দেখে এবং আশীর্বাদ করিয়ে যান। বয়স তার 40-এর এপার বা ওপার, তাহলে 40-এর কাছাকাছি হচ্ছে আমাদের এই শম্ভুনাথ সেনের বয়স। গোপ কেমন? পাক। কে রাখবা? চুল কেমন? কাঁচা। এমসিকিউ। দড়িতে আরম্ভ করিয়াছে, সুপুরুষ বটে, বিডের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। দেখছো এখানে কিন্তু সবাই মনোযোগ তো রাখতে পারে না, অনেকে চলে গিয়েছে। যারা চলে গিয়েছে ভাই তারা জীবন যুদ্ধে এগিয়ে থাকতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। একটা কথা তোমাদের বলেছিলাম না, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তুমি পরীক্ষার আগের দিনও যদি তোমার ক্লাসে কনসিস্টেন্সি তো রাখতে না পারলে তাহলে ভাই তুমি ফত্তছো কি জন্য? পরীক্ষা কেন দিচ্ছ আমাকে বলো। এগুলো আমি জানি তুমি 2 বছর পড়েছো, তারপর শেষ একটা প্রস্তুতি গোছানোর জন্যই তো আমরা পড়িয়ে দিচ্ছি। এখন ভাই এই কথাগুলো বলে বলে ক্লাস আনতে পারবো? এখন যারা থাকবে তারাই থাকবে, না থাকলে তো আমার আর কিছু করার নাই। আমি ক্লাস নিয়েছি, ক্লাস নিয়েই যাবো, একজন হলেও ক্লাস নিব। এখন না করলে আমার তো আর কিছু করার নাই। এরপর দেখো, সুপুরুষ বটে, এটা বলেছি। হ্যাঁ, আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হয়েছিলেন। বোঝা সত্য, কারণ তিনি বড়ই চুপচাপ। তাহলে তার স্বভাব কেমন? চুপচাপ, মানে চাপা স্বভাবের মানুষ, তেমন বেশি কথা বলে না। 2-1টি কথা বলেন, যেন তাতে পুরো জোর দিয়ে বলেন না। কেমন? তারপর খেয়াল করো, মামার মুখে তখন অনর্গল ছুটি ছিলেন। এই পরীক্ষায় যদি আসে মামার মুখে তখন অনর্গল ছুটি ছিলেন, এলেন তারা মামার, এই যে মামাদের চাপা স্বভাবের মানুষ, এই জিনিসটাও কিন্তু এখানে ফুটে উঠতেছে। দনে মানের স্থানে যে শহরের কারো চেয়ে কম নয় সেটাকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করতেছিলেন। শম্ভুনাথ বাবু এই কথা একেবারে যোগ দিলেন না, কোনো ফাঁক একটা হুঁ বা হা কিছুই শোনা গেল না। আমি হলে দমিয়ে যেতাম, কিন্তু মামাকে তো মানে শক্ত। শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখে তিনি ভাবলেন লোকটা অত্যন্ত কি নির্জীব, একেবারে কোনো তেজ নাই, বেহাই সম্প্রদায়, আর যায় তাক তেজ টাকাটা দোষে। অর্থাৎ মেয়ে বাড়ির মেয়ে পক্ষের যে মানুষগুলো আছে তাদের তেজ টাকা যাবে না। কেমন? তেজ টাকা ক্লাস রেকর্ড থাকবে না, তো সেই জন্যই তো ক্লাস করে ফেলতে বলতেছি। আচ্ছা, এরপর দেখো, থাকলেও থাকতে পারে, আমি কারণ এখন ফেসবুক থেকে তো এরকম নোটিশ দিয়ে দিয়েছি রেকর্ড না রাখার জন্য। আচ্ছা দেখো, শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, মামা সংক্ষেপের উপর হতে তাহাকে বিদায় করলেন, গাড়িতে তুলিয়ে দিতে গেলেন না। পণ সম্বন্ধে মানে হচ্ছে যৌতুক সম্বন্ধে 2 পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলে অভিমান করিয়া কথাবার্তায় কোথাও কোনো কিছু ফাঁক রাখার নাই। অর্থাৎ মামা কিন্তু চালাক, অসামান্য চালাক। কেমন? টাকার অঙ্ক তো স্থির ফিক্সড ছিল, তারপরে গহনা কত বড়ি সোনা কত দরে হইবে সেটা একেবারে কি বাদাবাদে হয়ে গিয়েছিল। এগুলো গুরুত্বপূর্ণ না, সেজন্য ব্যাখ্যা করতেছি না। যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি ব্যাখ্যা করে দেবো, সেটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে সেটা আমি কিন্তু কালকে তোমাদের এই জিনিসটা কিন্তু আরো বিশ্লেষণ করেছি। কেমন? তারপর দেখো কি, হ্যাঁ, এই সমস্ত কথার মধ্যে আমি ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের বার যার উপর তিনি 1 কড়াও টকিবেন না, সেটাকে মামা। বস্তুত আশ্চর্য পাকালুক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্ভের সামগ্রী। এখানে পরীক্ষা আসতে পারে, আশ্চর্য পাকার জায়গায় অন্য কিছু দিতে পারে, কে রাখবা? আশ্চর্য পাকালুক। কেমন? যেখানে আমাদের সম্বন্ধ আছে সেখানে তিনি সর্বত্রই বুদ্ধির লড়াই জিতে পারেন। এটা একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব কি তাকিলেও অন্য পক্ষের অভাব কোডিং হইলে জিতবে। এই সংসার দেখো, এখানে একটা লাইন আসে, একটু আমি একটু বুঝাই দিই তোমাদেরকে। দেখো, আমাদের সংসারে এই যে ইহাতে যে বাচুক আর যে মরুক, এই লেন দ্বারা আসলে কি প্রকাশ পাচ্ছে বলো? আমাদের সংসারে এই যে ইহাতে যে বাচুক, এখানে অন্য টিচার না ভাইয়া, ওকে আচ্ছা যাক, এখানে ভালো করে খেয়াল করো, দেখি বলো, ইহাতে যে বাচুক আর যে মরুক, এই লাইনটা আসলে কি প্রকাশ পাচ্ছে ভাই? একটু করে বলে দাও তো তোমরা, এটা একটু বলো তো। আমাদের সংসারে এই যে
আসলে দেখো আমাদের এখানে হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে ঠিক মতো না জেনে উলট পালট ব্যাখ্যা দিয়ে অনেকেই ফেলে ফেলতে ছোটোখাটো দেখলাম, তো তো সেই জন্য আসলে ওদেরকে তো আমরা সরাসরি বলতে পারতেছি না, বুঝো নাই? কে জোনাইদ না কে বলছে? সবাই কমেন্টের দিকে তাকিয়ে না, সবাই শুধু ইয়ার দিকে তাকাও, ক্লাসের দিকে। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, হ্যাঁ গায়ে হলুদ কোথায় ছিলাম? হ্যাঁ, আমাদের সংসারে এ যেতে হাতে যে বাচুক যে মারুক, এটাতে আসলে কি প্রকাশ পাচ্ছে? লিখে ফেলো ভাইয়া। আচ্ছা, এরপর দেখো তাহলে এলেন্দার আসলে কি প্রকাশ পাচ্ছে? লিখে ফেলো পারিবারিক গোড়ামি খুঁজে পাচ্ছে। হ্যাঁ, খুঁজে পাচ্ছে বলতেছি, পারিবারিক গোড়ামি প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তারা যে তাদের যে সিদ্ধান্ত রয়েছে অহংকারমূলক মন মানসিকতা। লিখে ফেলো এলেন্দার প্রকাশ পাচ্ছে অহংকারমূলক মন মানসিকতা, অহংকারমূলক মন মানসিকতা। কেমন? তাহলে অহংকারমূলক মন মানসিকতা, তারপর হচ্ছে পারিবারিক গোড়ামি, এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে, বুঝছো? আচ্ছা, ওকে, এরপর আসো ভাইয়া আমাদের আরো 1 ঘন্টা ক্লাস চলবে, কারণ তোমাদের এখন পরীক্ষার সময় তোমাদের 3 ঘন্টা পরে তোমাদের ক্লাস করতে হবে, মনোযোগ থাকতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে, বুঝছো? ওকে, তারপর দেখো এবার এরপরে কি বলছে দেখো, গায়ে হলুদ অসম্ভব প্রক্রিয়া কেমন করিয়া গেল? দেখো দুম করিয়া। দেখি এবার বলো তো বিবাহের ভূমিকাংশটা কেমন করিয়া গেল? নির্বিঘ্নে। তারপরে গায়ে হলুদ গেল দুম করিয়া। দেখছো এখানের মধ্যে গোলায় ফেলবা, তোমরা গায়ে হলুদ নির্বিঘ্নে গেল নাকি বিবাহের ভূমিকাংশ নির্বিঘ্নে গেল গোলায় ফেলবা, সেজন্য একটু করে বলে দিচ্ছি, সবাই একটু করে। থ্যাংক ইউ উর্মি, সবাই প্রশংসা করবা, কারণ প্রত্যেক মানুষকে স্বপ্ন দেখা বা একটা কথা, তোমরা তো হয়তো বাংলা পরীক্ষার পর অনেকের সাথে আমাদের দেখা হবে না, অ্যাডমিশনে গেলে হয়তো দেখা হবে, এটা একেবারে তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে না ভাইয়া, সেখানের জন্য গুরুত্বপূর্ণ। তুমি বলবা শাকিল স্যার ফুরিয়েছে এবং সেখান থেকেই তো এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, বা তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় দেখবে সেখান থেকে চলে আসছে, যেমন এই যে ফলের মতো গুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যে সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবারে। ওকে, পারিবারিক গোড়ামি গো হবে। ওকে ভাইয়া কমেন্ট বক্সে গেলে ওকে ভাইয়া এখন কথা না, বাহাক এত গেলে, বাহাক মানে হচ্ছে বরযাত্রী, আদমশুমারি, যদিও শুমারি বানান ভুল হচ্ছে, আদমশুমারি শব্দের অর্থ হচ্ছে আদমের শুমারি, মানে গণনা করিতে গেলে ক্যারানি রাখিতে হবে, মানে সরকার একজন কর্মকর্তা রাখতে হবে। অর্থাৎ আমাদের যদি একদম চিটাগের ভাষায় বলি, বইয়ের হয়ে যে 500, মানে বরযাত্রী যাওয়ার কথা ছিল 500, গিয়েছে 700 বা 800 এরকম, কেমন? তারপর দেখো তাহাদিগকে বিদায় করিতে অপরপক্ষে যে নাকাল হইতে হবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একজনকে বিস্তর হাসিলেন। ওই যে আমাদের বাংলা নায়কের মধ্যে রিনা খান আছে না, বাংলা ছবির মধ্যে সাইজের মধ্যে কতগুলো ওই যে খলনায়কের মা তা থাকে না, ওরা খ্যাক করে কতগুলো হাসে না, ওদের কথাই আসলে বোঝাচ্ছে। আচ্ছা, আমরা তোমাদের আসলে এক্সাম পেছনের টেকনিকটাও বলে দিব এবং কি করবো আজকে থেকে সেটা তোমাদের জন্য শেষে থাকবে। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়ে বরবর কোলাহলের মত্তহস্তির দ্বারা সরস্বতীর এই লাইনগুলো খুবই গণিকা রাখবা। পদ্মবন্দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। ভালো করে খেয়াল করে লাইনটা। সরস্বতী হিন্দুদের যে সরস্বতী দেবীর উনি হচ্ছে সঙ্গীতের দেবী বা বিদ্যার দেবী। তো ওনার সঙ্গীত কোনগুলো? ওনার সঙ্গীত হচ্ছে সুন্দর সুন্দর সারে গা রে গা মা গা মা গা বা মাপাদা, সুন্দর করে বাজানো বা সুন্দর সঙ্গীতের সাথে যাওয়া, ওটাই হচ্ছে সরস্বতীর সঙ্গীত। কিন্তু এখানে দেখো সরস্বতীর বলছে, সরস্বতীর মানে আমাদের ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট যেগুলো আছে সেগুলো এমনভাবে বাজাচ্ছে কোনো তাল ঠিক নাই, সুর ঠিক নাই, যেন সরস্বতী তো বিদ্যার বা সঙ্গীতের দেবী, সরস্বতীর পদ্মবনকে তারা দলিত বিদলিত করে ফেলতেছে। ওই যে আমরা আছে না ঈদের সময় বা কোরবানের সময় বা ঈদুল আজহার সময় তোমরা দেখবা কতগুলো ছেলে মেয়ে আসে, রিক্সা একটা নেবে বা গাড়ি একটা নেবে, সেখানের মধ্যে সাউন্ড বক্সের কতগুলোর মধ্যে ডিজে সার দেবে, আপ্পাচ্ছা করে গান গাইবে, এগুলোই আসে, বুঝে এগুলো হচ্ছে সরস্বতীর পদ্মবন। তো তখনকার দিনে তো আসলে এরকম ডিজে ট্যাক্সে ছিল না, যেগুলো ছিল সেগুলো হচ্ছে উলট পালট করে বাজাচ্ছে, সেই জন্য বলছে সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আন্টিতে হারেতে জড়ি জহরতে আমার শরীর যেন গহনার দোকানে নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের বাবি জামাইয়ের মূল্য কত পরিমাণে সেটা সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া বাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে নিলামে চড়িয়াছে তাহাদের বাবি জামাই মূল্য, এখনকার দিনে আমাদের যারা মেয়েরা রয়েছে, এখানে তো অনেক মেয়ে আছে ভাই, একটু করে ক্লাসের কথা অনেকে আবার রেঞ্জ কমে গেছে, 400-র উপরে থাকতে হবে। দেখো আমাদের যারা মেয়েরা রয়েছে তারা দেখবো বিয়ের আগে হচ্ছে তারা ওই যে ইয়া করে কি
বিয়ের দিন দুলাকে এরকম এরকম করবে, টাকা কিছু নেবেন, মানে ক্ষুদ্র ইনভেস্টর হয়ে যায় আর কি। তারা মিষ্টি নিবে একটা, পানি টানে নিয়ে, দুধ কালা নিয়ে তারা কিন্তু ইনভেস্টর হয়ে যায়। তো তখনকার দিনে আসলে এরকম অবিবাহিত মেয়েরা করতো না, বাবিরা করতো। সেই জন্য বলেছে হ্যাঁ এই যে কোথায় বাবি জামাইয়ের মতো, বাবিদের সাথে, বাবি শ্বশুরের সাথে মতো। এখানে শ্বশুর প্রাণটা কি আরেকবার, শ্বশুরের নিচে আছে, শাশুড়ের নিচে নাই, কি আছে ব, শ্বশুরের নিচে ব থাকবে, শাশুড়ের নিচে নাই, কেমন? ওকে, বিবাহ বাড়িতে গিয়া ঢুকিয়া খুশি হইলেন না, একে তো উড়ানে বরযাত্রীর জায়গায় সংকুলন হওয়াই সত্য তাহার, পরে সমস্ত আয়োজন নিতান্ত মুক্ত রকম। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহার টানে হাত টানতা, তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কোনো কথাই নাই, কোমরে চাদর বাতা, গলা ভাঙ্গা টাকপাড়া মিশে গেল, বিপুল শরীরে তার একটু উকিল বন্ধু। তাহলে কে রাখবা? উকিল বন্ধু কার ছিল? উকিল বন্ধু কার ছিল ভাইয়া বলো তো? আচ্ছা, উকিল বন্ধু কার ছিল? উকিল বন্ধু কার? উকিল বন্ধু কার? শম্ভুনাথ বাবুর। এই যে এখানে তো এত কাহিনীর মধ্যে তার একটা বন্ধু সবার সাথে এরকম এরকম করে কেমন করেছে, না হলে তো এটা স্পারাস্পার হয়েছে, সদর বদর হয়ে যেত, কেমন? প্রচুরুক্ত অভিষিক্ত না করে দিন, তাহলে গোড়াতে স্পারাস্পার হইতো, মীমাংসা হইতো না। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের করে ডাকি লইয়া গেলেন। কি কথা হইল জানে না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। শম্ভুনাথ বাবুর বাসাটা ছিল এরকম, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। ব্যাপার কেন এই সকলের নাও হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য কি দেখো, তিনি কোনো মতেই কারো কাছে টকিবেন না। তার বয় তার বেহায় তাহাকে গহনা ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে পাখির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় গাওয়া গেছে, তাতে মামা ঠিক করেছিলেন দেওয়া দেওয়া সম্বন্ধে লোকটির মুখের কথার উপর বর করিলে চলিবে না। তাহলে এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই যে মামা যে শেখরা শুদ্ধ, মামা যে শেখরা শুদ্ধ যে নিয়ে গেছে, এখানে মামার কি প্রকাশ পায়? অর্থাৎ বিবাহের মধ্যে, বিবাহ বাড়িতে শেখরা সহ নিয়ে যাওয়ার মধ্যে মামার কি প্রকাশ পায় বলতো? এই যে মামার যে হচ্ছে তোমার কি ছিল, বিবেক, এটা কি বল যে, ওই যে হ্যাঁ ওকে 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 কি বলেছিলাম? হ্যাঁ আমরা কি বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ ওই যে শেখরা শুদ্ধ বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার মামার মধ্যে প্রকাশ পায় হীনমন্যতা, পরীক্ষা আসতে পারে। অর্থাৎ অনুপমের মামা যে শেখরা শুদ্ধ নিয়ে যায়, বিশ্বাসহীনতা বা হীনমন্যতার দুইটা জিনিস প্রকাশ পায়। লিখে ফেলো দরকার পড়লে। তারপর দেখো পাশের ঘর দিয়ে দেখিলাম মামা এক তত্ত্ব ভেসে শেখরা আর দাড়িপাল্লা কষ্টিপাথর নিয়ে আসে। এই যে পরীক্ষা আসতে পারে, একটু দাগায় রাখো, দাড়িপাল্লা কষ্টিপাথর এগুলো আনার মধ্যে এগুলো আর কি, মানে এই লাইনটা আসলে কি প্রকাশ পায়? হীনমন্যতা লিখতে পারো, হীনমন্যতা, বা তুমি বলতে পারো বিশ্বাসের অভাব প্রকাশ পেয়েছে এখানে, কেমন? বিশ্বাসের অভাব প্রকাশ পেয়েছে। ওকে ওকে, বিবেকহীনতা বলতে পারো, হ্যাঁ অবশ্যই। আচ্ছা এরপর আসো একটু মনোযোগ দাও, বা একটু মনোযোগ দাও। এরপর দেখো শম্ভুনাথ বাবু আমাকে বললেন, তোমার মামা বলিতেছেন যে বিবাহের কাজ শুরু করিবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহা তুমি কি বলো? আমি মাথা হেঁট করে শম্ভুনাথ বাবু কি বলছে দেখো, তোমার মামা বলিতেছেন যে বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করিয়া চুপ করে এলাম। মামা বললেন, ও আবার কি বলিবে, আমি যাই বলিব তাই হইবে, কেমন? শম্ভুনাথ বাবু আমার দিকে চাই গেলেন, সেই কথা কি তবে ঠিক? উনি যা বলিবেন তাই হবে, এই সম্বন্ধে তোমার কিছু বলার নাই? আমি গাট নাড়াই ইঙ্গিতে জানালাম, এই সব কথায় আমার তোমার কি সম্পূর্ণ অনাধিকার। তাহলে এই যে লাইনের মধ্যে কি প্রকাশ পায় অনুপমের, বলো তোমরা পারবা? এই লাইন দ্বারা বিবেকহীনতা, ব্যক্তিত্বহীনতা, কেমন? এই যে মাথা হেড করে চুপ করিয়ে তাকা, এই লাইনগুলো তাকায় লিখে ফেলো। এই লাইনগুলোর মধ্যে অনুপমের কি প্রকাশ পায় লিখে ফেলো, লিখে ফেলো কি প্রকাশ পায়? বিবেকহীনতা, ব্যক্তিত্বহীনতা বা মেরুদণ্ডহীনতা, দুইটা লিখতে পারো। বিবেকহীনতা, বিবেকহীনতা, তারপর ব্যক্তিত্বহীনতা, মেরুদণ্ডহীনতা, আর লিখতে হবে, তোমরা লিখে ফেলো, কেমন? ওকে ওকে, সবাই শেয়ার করে দাও একটু করে, অনেক কমে গেছে। নামাজ দোয়া পড়তে গেছে নাকি বলা ফাইন না? ওকে, এরপর দেখো, হ্যাঁ আচ্ছা এরপর আসো তো ভাইয়া, এরপর আসো, তোমরা কিন্তু অনেক ভালো ফলা ফাইন, অনেক ক্লাস করেছো। আচ্ছা এরপর দেখো, আচ্ছা তবে বসো, মেয়ের গা হতে সমস্ত গহনা খুলিয়া দিতেছে। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বললেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়ে বসুক। শম্ভুনাথ বললেন, না সবাই নয়, এখানে বসিতে হইবে। এতক্ষণ পর্যন্ত দেখো কথা বলেছে এরকম এরকম
দেখো কিছুক্ষণ পরে তিনি একখানা গামছা বাঁধা গহনা নিয়ে তক্তপেশের মিলিয়া ধরলেন। সমস্তই তার পিতামহী। পিতামহীকে পিতার মা মানে হচ্ছে দাদি, দাদিদের আমলের, বা পিতামহ যদি বলে দাদা, মাতামহী যদি বলে নানি, মাতামহ বলে নানা, এমন আমলের গহনা। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, মানে হচ্ছে একদম সূক্ষ্ম করে সূক্ষ্ম ফুল ফুটিয়ে তুলেছে এরকম না, জাস্ট এমনি স্বর্ণ ছোট ছোট বড় বড় মোটামুটি কাজ। কেমন তখনকার দিনে এত হয়েছিল, যেমন মোটা তেমনই বাড়ি। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এই আর কি দেখিব, এ হাতে কাত নাই, এমন শোনা এখনকার দিনে ব্যবহৃত হয় না। এই বলিয়া দেখো তিনি মকর কি, মকর মানে কুমিরের মতো বলছে, মোটা একখানা বালা একটু চাপ দিলে তা বাকিয়ে যায়। এই যে এলেন্দারা স্বর্ণের কি প্রকাশ পায়, স্বর্ণে যে নির্ভেজাল রয়েছে, স্বর্ণের মধ্যে যে কোনো ভেজাল নেই, স্বর্ণের মধ্যে যে কাটিত্ব রয়েছে, স্বর্ণ যে আসলে খাঁটি, এটাই এখানের মধ্যে প্রকাশ পায়। কাটিত্ব কি প্রকাশ পায়, কাটিত্ব মানে স্বর্ণ যে কাটি সেটাই কিন্তু প্রকাশ পায়। আচ্ছা ওকে, আচ্ছা এরপর আসো, তারপর দেখো বাকিয়ে যায়। তাহলে এখানে বাকিয়ে যায় দ্বারা স্বর্ণের কাটিত্ব প্রকাশ পাচ্ছে। মামা তখনই নোট বইনে গহনার ফর্দগুলো টুকিয়া লইলেন, পাশে যাহা দেখানো হইলো তাহাতে কোনোটা কম পড়ে হিসাব করিয়া দেখিলেন গহনা যেই পরিমাণে দিবার কথা এগুলো সংখ্যায় দরে বাড়ে তারা অনেক বেশি। গহনাগুলোর মধ্যে একজোড়া কি ছিল, ইয়ারিং ছিল। ইয়ারিং শব্দ অর্থ কি, ইয়ারিং, নোসপিং, আইলাশ, ব্লিং বিং, ক্যাং ক্যাং বলছে তারও আচ্ছা ভুলে গেছি, মনে নাই। এগুলো মাথার মধ্যে এখন আসে শুধু, সারাদিন রিলসে গেলে এগুলো কেমন। এটা একবার পরখ করিয়া দেখতে বলছে, শেখ একটু হইলে হ্যাঁ বিলেতি মান, এটাতে সোনার বাগ সামনে, তার মানে তারা যেটা দিয়ে কন্যাকে আশীর্বাদ করেছিল সেটার মধ্যে ভেজাল আছে, কিন্তু ওটার মধ্যে আসলে কি নাই, ভেজাল নাই। ভাইয়া তোমরা যারা 360 জনের মতো রয়েছ, তোমরা কিন্তু ক্লাস মিস করবে না, কেমন? কারণ হচ্ছে এখানে তুমি মিস করা মানে আসলে তুমি সবাইকে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের আমার ভালো নাও লাগতে পারে, কেমন কেমন প্রত্যেক টিচার তার ভালো লাগে না। তো তোমাদের যদি এখানে থাকো, তোমাদের কিন্তু আমরা নাটক উপন্যাস সহ প্রত্যেকটা অধ্যায় কোথায় থেকে সৃজনশীল আসবে, কোথায় থেকে এমসিকিউ পাবো সবগুলো বলে দিব, কেমন? ওকে, এরপর আসো। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়ে কন্যাকে তারা আশীর্বাদ করেছিলেন। দেখছো মামার মুখ লাল হইল, এই যা লজ্জার রং, লজ্জার রং কেমন লাল, লাল হয়ে হচ্ছে লজ্জার রং। আবার বেগুনি হয়েছে রেইনকোট গল্পে, কেমন? তারপর নীলবর্ণ হয়েছে বিলাসী গল্পের মধ্যে। একটু খেয়াল রাখবা, এই যে রিলেট করে পড়লে তোমার কিন্তু পরীক্ষা একটু মাথায় থাকবে। যেমন দেখো প্রিন্সিপালের সরি মিলিটারি পান্ডাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ কি হয়, বেগুনি হয়। যারা পড়ে যাবে না তারা ভুলেও পারবে না। সায়েন্সের মতো আসলে মানুষের তো ক্লোরোফিল নাই, মানে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এগুলো তো নাই। ইয়ারিং শব্দ হতে কানের দলকে, ঠিক আছে। দরিদ্র তাহাকে টাকাইতে চাইবে কিন্তু তিনি টকিবেন না, এই আনন্দ সম্মুখ হতে বঞ্চিত হলেন। তাহার উপর উপরি ফাওনা, উপরি ফাওনা মানে কি এতগুলোর সামনে তাদের ইয়ারিং যে কি অর্থাৎ ভেজাল আছে, এখানে মধ্যে স্বর্ণ বা কমে আছে সেটা সবার সামনে প্রমাণ করে দিয়েছে। সেজন্য এটাকে বলেছে হচ্ছে উপরি পাওনা। অত্যন্ত মুখভার করিয়া বলে, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসোগে। শম্ভুনাথ বললেন, না এখন সবাই বসিত হইবে না, চলুন আগে আপনাদেরকে খাওয়াইয়া দিই। মামা বললেন, সে কি কথা, লগ্ন? হিন্দুদের ক্ষেত্রে একটা লগ্ন আছে, তোমরা সবাই জানো। লগ্ন পার হয়ে গেলে আসলে ওকে স্যার ইনশাল্লাহ দিব। তাহলে বিয়েটা আসলে লগ্নভ্রষ্ট মেয়ে বলে আর কি, কেউ বিয়ে শাদী করতেছে। শম্ভুনাথ বাবা বলে, সেজন্য কিছু পাইবেন না, এখন উঠুন। লোকটিনি হাত বালা মানুষ ধরনের, ভিতরে একটা বেশ জোর আছে। এতক্ষণ পর্যন্ত সে নরম ছিল, এখন কিন্তু জোর এসে গেছে, আত্মমর্যাদা কেমন। তারপর দেখো মামাকে উঠিতে হইল। বরযাত্রীদের আহার হয়ে গেল, আয়োজনে কোনো আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে সোমনাথ বাবা আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? তারপর দেখো সেই সম্বন্ধে, এগুলো তো তোমরা জানো, এখানে ব্যাখ্যা নাই তেমন। সেই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বললেন, তুমি কি বলো, বসিয়ে যাইতে দোষের কিছু আছে? মূর্তিমতী মাতৃআজ্ঞা স্বরূপে মামা আমার সামনে উপস্থিত। আচ্ছা এখানে একটু খেয়াল রাখবা, মূর্তিমতী মূর্তিমতী মানে হচ্ছে অনেক সময় তুমি বেড়াতে গেছো, একটু ভালো করে খেয়াল করো। ছোটোবেলায় মনে করো তুমি অনেক ছোটো, ক্লাস 6-এ পড়ো বা 3-4-এ পড়ো, তখন তোমার আম্মুর সাথে তুমি বেড়াতে গিয়েছো। তখন ওই যে বাড়িতে তোমরা গিয়েছো সেখানে তোমাদেরকে বিস্কিট দিয়েছে, চা দিয়েছে, তুমি কি করেছো, কেউ না খাওয়ার আগে বিস্কুট একটু নিয়ে ফেলেছো। এখন তোমার আম্মু এরকম করে তাকাবে, মানে এখন তো মারবে না, এরকম করে তাকাবে। এখন তুমি এরকম, এই যে এটা হচ্ছে মূর্তিমতী মাতৃআজ্ঞা, মানে হচ্ছে আমার মায়ের বিরুদ্ধে আমি যাইতে পারবো না, বুঝাইতে পেরেছি? এরকম তোমাদেরকে বোঝাইতে পেরেছি? হ্যাঁ, এই সম্বন্ধে মামারা কেমন স্বরূপ আমার উপস্থিত, তাহার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। হ্যাঁ মনে থাকবে। এই লেন্দারা আসলে কি প্রকাশ পায় বলো তো? মূর্তিমতী মাতৃআজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তাহার বিরুদ্ধে
চলো আমার অসম্ভব। এলেন দ্বারা আসলে কি প্রকাশ পায় বলতো তাদের পারিবারিক সম্পর্কের মধ্যে? বলতো লিখে ফেলতে পারো, পারিবারিক কর্তৃত্বের মধ্যে ব্যক্তিগত পরাজয়, কেমন, অথবা ব্যক্তিগত অসহায়ত্ব। অর্থাৎ পারিবারিক যে কর্তৃত্ব রয়েছে সেই কর্তৃত্বের মধ্যে যে অনুপম অসহায়, সে মামার বিরুদ্ধে যাওয়া তার পক্ষে সম্ভব না। বুঝতে পেরেছি? ব্যক্তিগত অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে, পারিবারিক কর্তৃত্বের বিরুদ্ধে তার ব্যক্তিগত অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। বুঝছো? এই সবাই বুঝছো কিনা বলো? ব্যক্তিগত অসহায়ত্ব, হ্যাঁ গুড। এরপরে খেয়াল করো, হ্যাঁ শম্ভুনাথ বাবু কি বলছে দেখো। এরপর শম্ভুনাথ বাবু মামাকে বললেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনীর হয়ে আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হয়ে গিয়েছে, আপনাদের আর কষ্ট বাড়াতে ইচ্ছে করি না। তবে কি বলছে এখন মামা কি বলছে দেখো। মামা বললেন তার সবাই শুনলেন, আমরা প্রস্তুত আছি তো। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই। এই যে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের গাড়ি বলিয়ে দিলেন তারা কি প্রকাশ পাচ্ছে বলো? প্রত্যাখ্যান। লিখে ফেলো, এখানে যা আছে প্রত্যেকটাই প্রত্যাখ্যান প্রকাশ পাবে। কি প্রকাশ পাচ্ছে? প্রত্যাখ্যান। অর্থাৎ তারা যা আর বিয়ে দিবে না সেটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে কি? প্রত্যাখ্যান। কি প্রকাশ পাচ্ছে? প্রত্যাখ্যান। মনে থাকবে কি প্রকাশ পাচ্ছে? প্রত্যাখ্যান। বাহ অন্তু, তোমরা সবাই ভালো একটা রেজাল্ট করো। হ্যাঁ গুড। তোমরা সবাই শেষে বিরিয়ানির ব্যবস্থা আছে, ক্লাসে থাকো, সমস্যা নাই, আমরা বিরিয়ানি দিব। হ্যাঁ মামা আশ্চর্য হয়ে কি বলেছেন দেখো, টাট্টা করে দিচ্ছেন নাকি? এই যে সম্রাট কইলেন টাট্টা তো আপনারাই করিয়েছেন, টাট্টার সম্পর্কটা স্থায়ী করে বেরিয়েছে আমার না, অনেকবার আসছে। যেহেতু তোমরা পড়েছো আমি তারপর আবার বলে দিই। এই লাইনগুলো দ্বারা আসলে অনেক কিছু বোঝায়, অনেক কিছু প্রকাশ পায়। যদি বলা হয় এই লাইন দ্বারা শম্ভুনাথ সেনের কি প্রকাশ পায়, সেটা হচ্ছে দৃঢ় ব্যক্তিত্ব, বলিষ্ঠতা। কি বলেছি ভাইয়া? আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে দৃঢ় ব্যক্তিত্ব মানে হচ্ছে শম্ভুনাথ সেনের। আবার যদি চারিত্রিক বলিষ্ঠতা বলতে পারো, চারিত্রিক বলিষ্ঠতা প্রকাশ পেয়েছে বা দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে। আবার যদি বলা হয় এলেন দ্বারা আসলে আরো কিছু প্রকাশ পায়, আত্মীয়তা না করার দৃঢ়তা, বরযাত্রী বিদায় নির্দেশ। আত্মীয়তা না করার দৃঢ়তা, আত্মীয়তা না করার দৃঢ়তা, অথবা তুমি বলতে পারো বরযাত্রীর বিদায় নির্দেশ, বরযাত্রীর বিদায় নির্দেশ। লিখে ফেলো। লিখতেছ? এখন যেগুলো আছে সেগুলোই হচ্ছে আসলে অরিজিনাল যারা পড়ালেখা করে। এতক্ষণ পর্যন্ত যেগুলো ছিল ওগুলো আসলেই পড়ালেখা নয়, আমাদের এগুলোতে স্টুডেন্টই। কেমন? ওকে দেখো, কোপ বলতে পারো, হ্যাঁ বলতে পারো ওয়াকিপা নূর। ওকে এবার সবার কমেন্ট করতেছি কিন্তু আমি, সবাই করে ফেলো। হ্যাঁ ঠান্ডা বেরিয়ে তো হবেই তোমাদের। এরপর দেখো, মামা দুচোখ এত বড় করিয়া মেলিয়া ধরিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাহাদিগকে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটা কথা বলাও তিনি আবশ্যক বোধ করলে। কেন করিলেন না বলতো? কারণ প্রমাণ হয়ে গেছে সে কাপুরুষ, সে ব্যক্তিত্বহীন, সে মেরুদণ্ডহীন, এটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। কেমন? তারপর দেখো, আচ্ছা এরপর দেখো, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেহ নয়। তারপরে যাহা হইলে আমি হাতে বলতে পারি না, ঝাড় লন্টন ভাঙিয়া ছুরিয়া জিনিসপত্র লন্ডভন্ড করিয়া বরযাত্রীর দল দক্ষযজ্ঞ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দক্ষযজ্ঞ কি বলো? দক্ষযজ্ঞ কি এখানে লিখো। দক্ষযজ্ঞ মানে হচ্ছে ধ্বংস বা বিশৃঙ্খলা। দক্ষযজ্ঞ কিসের প্রতীক আসতে পারে? ধ্বংস বা বিশৃঙ্খলার প্রতীক। ধ্বংস বা বিশৃঙ্খলার প্রতীক। বিশৃঙ্খলার প্রতীক। কেমন? দক্ষযজ্ঞ নিয়ে একটা কাহিনী আছে, সীতা এবং শিব, ওই যে সতী এবং মনে হয় শিবের অনেক কাহিনী আছে। এটা আপাতত এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে ভাই। এখানে আসলে সবগুলো এত একটা শব্দ নিয়ে অনেক কাহিনী, এগুলো আসলে বলা সম্ভব না। সেজন্য আপাতত যেগুলো বোঝাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। কেমন? বিশৃঙ্খলার প্রতীক। আচ্ছা তারপর দেখো, জাট লন্ডন দক্ষযজ্ঞ পালাসারে বের হয়ে গেল। বাড়ি ফিরিবার সময় কি হয়েছে দেখো,
ব্যান্ড রসন চুকি, অর্থাৎ ওই যে যাওয়ার সময় যেগুলো আসছিল সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করে সেই জন্য সরস্বতী মনে অভিশাপ দিয়েছে আমার যতটুকু মনে হয়, কনসার্ট একসঙ্গে বাজিল না। এবং অব্রের শব্দের অর্থ হচ্ছে তোমার ওই যে একটা খনিজ একটা পদার্থ রয়েছে জাটগুলো আকাশে, লেনটা ভালো করে খেয়াল করো, আকাশের তারার উপর আপনার কর্তব্যদের বরাত দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করিল তা পাওয়া গেল না। মানে আসলে কি বোঝাচ্ছে এখানে? অব্রের জাতগুলো কিসের প্রতীক আসতে পারে? তোমরা লিখতে পারো সামাজিক ভণ্ডামির প্রতীক, কেমন, অথবা বন্ডামির প্রতীক বলতে পারো, কেমন? আচ্ছা এতটুকু তোমরা বুঝছো কিনা বলো? এটা কিভাবে, এটা এখানের মধ্যে পারিবারিক যে অহংকার রয়েছে এখানে তোমরা লিখে ফেলতে, পারিবারিক অহংকারের প্রতি ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে। আমি বুঝাই দিব, লিখে ফেল আগে। পারিবারিক লিখে ফেলো, বিশৃঙ্খলার প্রতীক। মাশাআল্লাহ, ওকে 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 ওকে। আচ্ছা এরপর দেখো, এবার আমরা এরপরে খেয়াল করবো সন্তান পাওয়া গেল না, বাড়ির সকলে তোর আগে আগুন, কন্যার পিতর এত গুমর, কলি যে ছাড় পোয়া হয়ে আসলে, এখানে কলি কি? কলি। আচ্ছা এরপর আমরা একটু কলিটা দেখবো। এগুলো আশা করি তোমরা লিখে ফেলেছো, তোমরা একটু লিখে ফেলো, সামাজিক বন্ডামির প্রতীক। হ্যাঁ গুড। আচ্ছা স্যার তোমরা আর একবার একটু করে শেয়ার করে দাও, কেমন? আমাদের যেহেতু অনেকক্ষণ হয়েছে, অনেকে হয়েছে। ওকে আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ এখানে একটু কলিটা একটু বিশ্লেষণ করব। কলি হচ্ছে একটা যুগের নাম, কলি, কলি আবার কলি মানে একটা মেয়ে মনে করিও না। এটা কলি কিসের প্রতীক আসতে পারে? নৈতিক অবক্ষয়ের প্রতীক, নৈতিক অবক্ষয়ের প্রতীক, অবক্ষয়ের প্রতীক, নৈতিক অবক্ষয়ের প্রতীক। এটা একটু লিখে ফেলো, কলি কিসের প্রতীক? নৈতিক অবক্ষয়ের প্রতীক। ওকে স্যার। পারিবারিক অহংকারের প্রতি ব্যঙ্গাত্মক মনোভাব। গুড স্যার, আপনার শাদী হয় নাই, শেষ যুগ না? হ্যাঁ কলি, অর্থাৎ ওই যে সামাজিক নৈতিক ওই যে অধপতনের ব্যঙ্গচিত্র, সামাজিক এই যে এটা, অর্থাৎ এখন মেয়ের বাড়ি থেকেও বিয়ে ভাঙি দেয়, এটাই হচ্ছে ওই যে সামাজিক যেটা অধপতন হয়েছে, সামাজিক যেটা নৈতিক অধপতন হয়েছে সেটার ব্যঙ্গচিত্র প্রকাশ পেয়েছে। সামাজিক অধপতনের ব্যঙ্গচিত্র প্রকাশ পেয়েছে এই লাইনের মধ্যে, কেমন? সামাজিক অধপতনের ব্যঙ্গচিত্র, ব্যঙ্গচিত্র মানে সেম বিদ্রোহ, অর্থাৎ হ্যাঁ নৈতিক অবক্ষয়ের প্রতীক, মনে থাকবে। গুড। সামাজিক নৈতিক অধঃপতনের ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে, মনে থাকবে। এগুলো কিন্তু একবার প্রশ্ন আসলে এগুলো আসতে পারে। এতক্ষণ পর্যন্ত যেগুলো বলতেছি অনেক সময় এমসিকিউ আসছে, অনেক সময় জ্ঞানমূলক আসছে, কিন্তু কলি বা এর আগে যেগুলো কয়েকটা বলেছি এগুলো কিন্তু আসে নাই, সেজন্য এগুলোর উপর আমি একটু বারবার জোর দিচ্ছি, কেমন? এই কয়েকদিনে বই পড়বো নাকি শুধু? ভাইয়া আমি বই পড়াচ্ছি, তোমরা বই পড়ো এবং আমি তোমাদেরকে ক্লাস শেষে বলে দিব কি কি পড়বা, কিন্তু সবাই তো আসলে ক্লাসে মনোযোগ নাই। এরপর দেখো, এরপর দেখো স্যার কিছু কুইজ বলে রাখলে ভালো হতো। আচ্ছা ভাইয়া কুইজ বলবো। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ মানুষ যাহাকে কন্যার বা বিবাহের আশয় তিনি যে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা সরি, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই বইয়ে যার মনে নাই তার শাস্তির উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ লাইন। সবাই বলতেছে কন্যার পিতার এত গুমর, ক্যাং করে মানে আমাদের আঞ্চলিক ভাষায় যদি বলতে যাই মেয়ের বাফিবে ক্যাং করে বিয়ে দেয় সাইন দেয়, এরকম করে একটা কথা আছে। মানে মেয়ের বাবা কেমন করে মেয়ের বিয়ে দেয় আমরা দেখবো, কেমন গুমর এরকম করে বলছে। কিন্তু এখানে তো একজনের মনে নাই তার শাস্তির উপায় কি? তার বাবা আসলে শম্ভুনাথ সেন, সমস্ত বাংলাদেশের মধ্যে একমাত্র পুরুষ। অনেকে বলছে তখন তো বাংলাদেশ সৃষ্টি নাই, তখন পুরো বঙ্গটাকে আসলে বাংলাদেশ বলতো। যাক, এটা আমরা যাচ্ছি না, এত বড় এটা কখনো প্রশ্ন আসবে না। সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্ট গ্রহ আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করে আঁকিয়ে দিল। এটা ওই যে তার কলঙ্ক আর কি, বুঝতেই তো পারছো। বরযাত্রীরা এই বলিয়া কপাল হোয়ালসোয়ার মারতে লেল করে কপাল চাপড়াইতে লাগিল, বিবাহ হইল না, অথচ আমাদেরকে ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্র স্টোমাকটাকে টান মারি এরকম করে বের করি ওর মুখ বেড়ে যদি মালা দিয়ে আসতে পারতাম, মানে ছুড়ে মেরে আসতে পারতাম, তাহলে আমাদের আফসোস মিটিত, বুঝছো? এরকম একটা ছিল আর কি। যাক, এখানে আসলে এখানে কি বলছে দেখো, অন্ন শুদ্ধ মানে যেগুলো খাইছি সেগুলো শুদ্ধ, সেখানে টান মারিয়া ফেলে দিয়ে আসতে পারলে। এই লাইন দ্বারা আসলে প্রতিশোধ মনোভাব প্রকাশ পাচ্ছে, প্রতিশোধ মনোভাব।
মনোভাব, প্রতিশোধ মনোভাব প্রকাশ পাচ্ছে। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গুল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষী, হিতৈষী কারা বলতো? হিতৈষী মানে হচ্ছে কল্যাণ কামনাকারী, কল্যাণ কামনাকারী। হ্যাঁ, গুড। সালাম। আচ্ছা, এরপর দেখো স্যার সবাই বলে যে আচ্ছা আচ্ছা ওকে ওকে। হ্যাঁ, হিতৈষী মানে হচ্ছে হিতযুক ঐশী, হিত মানে কল্যাণ, ঐশী মানে কামনাকারী। বুঝাইয়া দিল তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তা হইব। অর্থাৎ যারা যেহেতু কল্যাণ কামনা করে, তারা কল্যাণ চাওয়ার জন্য তারা বলছে তোমরা আর তামাশা করিও না, এমনিই তামাশা করেছ, তাহলে তামাশা যেগুলো বাকি আছে সেগুলো পুরো হইবে। আচ্ছা, এরপর দেখো এবার আমরা এরপর একটু করে যাই। বলা বাহুল্য আমিও খুব রাগিয়েছিলাম। কোনো গতি শম্ভুনাথকে বিষম্ব জব্দ করি আমার পায়ে ধরে আসিয়া পড়েন গুফের রেখায়, তা দেখাতে এটাই কেবল কামনা করতে লাগলাম। অর্থাৎ আমাদের অনুপম কামনা করতেছেন শম্ভুনাথ যেহেতু লগ্নভ্রষ্ট মেয়ে, ও আবার আমার কাছে আসবে এবং আমার সাথে বিয়ে দিবে, এবং আমি সেটাই কামনা করতে লাগলাম। এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি এই কালো রং কোনটা? এই যে বিয়ে ভেঙে গেছে, আমার বিয়ে হচ্ছে না, এই যে নষ্ট গ্রহ, এই যে এইটা আর কি একটা, এই দেখো একটা স্রোত বহিতেছে যেটা একেবারে কালো নয়, এটা হচ্ছে কল্যাণীর রং, সেটা হচ্ছে সাদা। কেমন রাজহংসের মতো যে রূপ ধরি ওঠে, দেখো সমস্ত প্রায় সে অপরিচিতের পানে ছুটে গিয়েছিল, এখনো তাহাকে কিছুতেই টানিয়ে ফিরাইতে পারে না, সেই দেওয়ালটুকুর আড়ালে রহিয়া গেল। এরপর খুব সুন্দর করে রোমান্টিক ভাবে একটু করে বলেছে, দেখো কপালে তাহার চন্দনাকা, গায়ে তাহার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। দেখছো এরকম করে বলছে কখনো তোমরা? না 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 না, এখানে তো চাট গায়ে তো অনেকেই নাই, বুঝছো? বুঝো নাই? চাট গায়ে বললে সমস্যা, এখানে চাট গায়ে তো অল্প। ওকে, এরপর দেখো তারপর কোথায় ছিলাম? হ্যাঁ, আমার কল্পলোকের বসন্তের সমস্ত ফুল আমাকে নিবেদন করিয়া দেওয়ার জন্য নত হইয়া পড়িয়াছে। হাওয়া আসে গন্ধ পায়, পাতার শব্দ শুনি আর একটি মাত্র ফাফেলার অবাক্কা। এমন সময় সে এক পদক্ষেপে দূরটাকে এক মুহূর্তে সেম হয়ে গেল। অর্থাৎ আমার দেওয়ালের ওই পারেই ছিল কে? প্রতিশোধ মনোভাব। গুড। আচ্ছা, এরপর দেখো এতদিন আমি যে প্রতি সন্ধ্যায় বিনোদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিলাম, এই যে দেখা তখন 5 সেকেন্ড দেখো এবার। এরপর বলছিলাম বিনোদার বাসা কেমন, বিনোদার বর্ণনার বাসা কেমন। দেখো এখানে তোমরা ভুল করবা, যদি বলা হয় বিনোদার বর্ণনার বাসা কেমন তখন তুমি বলবো অত্যন্ত সংকীর্ণ, আবার যদি বলা হয় বিনোদার বাসা কেমন অত্যন্ত আট, অত্যন্ত আট। আচ্ছা, এরপর দেখো তার প্রত্যেক কটা স্পুলিংয়ের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাকে চোখে, না দেখিলাম তাহার ছবি সংস্পষ্ট হইয়া রইল। কেমন বাড়িতে সে ধরাই দিলেন, তাকে মনে আনতে পারলাম, যেহেতু সে দেখে নাই সেজন্য মনে আনতে পারে নাই, বুঝো নাই? আচ্ছা, একটু মনোযোগ, একটু মনোযোগ। এরপর এই জন্য মন সেদিনকার বিবাহ সভার দেওয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে চুনি আসি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল, পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সেই ছবি তার কোন একটা বাক্সের মধ্যে লুকানো আছে, একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলা সেটি সে খুলিয়া দেখে না, যখন ঝুঁকিয়া পড়ে দেখে তখন ছবিটির উপর তার মুখের দুই দাঁড় দিয়া এলে চলে আসিয়া পড়ে না। হঠাৎ বাহিরের পায়ের কারা শব্দ পাইলে সে তাড়াতাড়ি সুগন্ধ আচলের মধ্যে ছবিটাকে লুকাইয়া ফেলে না। অর্থাৎ সে যদি বর্তমান প্রেক্ষাপট হতো কিরকম হতো? হ্যাঁ দেখো, বর্তমান প্রেক্ষাপট হলে কি হতো? বর্তমান প্রেক্ষাপট হলে হচ্ছে তোমার এরকম হতো, অর্থাৎ এই যে বর্তমান যেহেতু আপডেট এআই যুগ, তারপর হচ্ছে তোমার মনে করো ফেসবুকের যুগ, তো ফেসবুকে প্রথম বিয়ের সময় ফেসবুক আইডিটাই নিয়ে নেয়। তো আসলে ফেসবুক আইডিটা নেওয়ার কারণে কি হয়, মনে করো তুমি যখন ফেসবুক আইডিটা নিবা তখন বিয়েটা হবে না, তখন একজনকে ব্লক করে দিবে। তো ওই যে ভালোবাসাটা তো আসলে থেকে যায়, তখন হবে এখনকার দিনের কবি হলে সেটা এভাবেই লিখতো, সে কি ফেক আইডি দিয়ে আমার আইডি আবার সার্চ করে দেখে না আমার ছবিতে লাভ লিখ দেয় না, এরকমই হতো। এখন তো এগুলো তো অনুপমের কল্পনায়, মানে অনুপম নিজে নিজে অনুবাদ করেছে, বড় গল্প তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই ক্লাসটা অনেক লম্বা, অনেকে হচ্ছে মনোযোগ কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না, সেটা কিন্তু আমরা জানি। আমরা 7টা থেকে কিন্তু আবার তোমাদের ক্লাসের আয়োজন হয়েছে। আবার অনেকে বলেছে হচ্ছে স্যার ওয়াইফাই চলে গেছে, কারেন্ট চলে গেছে, যার কারণে হয়তো অনেকেই জয়েন করতে করে নাই। আচ্ছা যাক, তারপর তোমরা লাইভে ক্লাস করার চেষ্টা করবা। আর যারা দুইবার বলছি তো সমস্যা নেই, যারা পিডিএফটা পেতে চাও তাদের কিন্তু আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তারা জয়েন হয়েছে, কেমন? ওকে। হ্যাঁ কোথায়? হ্যাঁ, হঠাৎ বাইরে পায়ের শব্দ ফেলে সেটি তাড়াতাড়ি সুগন্ধ আচলের মধ্যে ছবিটিগুলো গায়ে ফেলে না। দেখছ কিভাবে চিন্তা করেছে। দিন যায়, একটা বছর গেল, মামা তো লজ্জায় বিবাহের সম্বন্ধের কথা তুলিতেই পারে না। মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়ে যাবে তখন বিবাহের চেষ্টা করিয়ে দেখবেন। এদিকে আমি শুনিয়েছিলাম মেয়েটা নাকি ভালো পাত্র জুটিয়েছিল, কিন্তু সে পণ করিয়াছি বিবাহ করবে না। অর্থাৎ আমার মন পুলকে আবেশে ভরিয়ে গেল। একটা ছেলে আসলে একটা মেয়েকে কত পরিমাণে ভালোবাসে, একটা মেয়ের জন্য একটা ছেলে অনেক কিছু করতে পারে। মেয়েরা যে করে না এমনটা কিন্তু না, সব মেয়ে খারাপ না। এখানে আমাদের মেয়েরা যারা রয়েছে তারা কিন্তু অনেক
ভালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, 7টা বাজে সেম বাংলা ক্লাস হবে। এখন তো 2টা টপিক পড়াই ফেলবে, এটা তো আসলে বড় টপিক, তো অনেকে কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না, সেজন্য আমাদের রিচ কমে গেছে অনেকেই। হ্যাঁ ওকে, তাহলে এখন যেটা বলছিলাম, হ্যাঁ মেয়েরাও কিন্তু আসলে ভালোবাসে, ছেলেরাও ভালোবাসে একটা, কিন্তু ছেলেদের বাসা ম্যান ইন লাভ বলে না, মানো কেমন করে দেখছো কি কি বলছে, মেয়েটি যখন বিয়ে করবে না বলছে আমার আনন্দ লাগতেছে, ও আমার জন্য মেয়েটা বিয়ে করবে না, এরকম যদি আমি নিজে নিজে এই যে বাস্তবে আমি তোমাদের শাকিল স্যার চিন্তা করতেছি, আমার জন্য যদি কেউ বিয়ে না করতে কি যায় তাহলে আমার কেমন লাগবে, ওয়াও এই মেয়েটা আমাকে এত ভালোবাসে, ছেলে তো ভালোবাসবে না। আচ্ছা যাক, এরপর আসো। 7টা বাজে বাংলার অধ্যায়গুলো হবে প্রতিদান 18 বছর বয়স, ওকে। আমি কল্পনায় দেখে দেয় এখানে কে রাখবো, অনুপম কল্পনা দেখিতে লাগিল, ভালো করিয়া সে খায় না, আসলে খাই, অনেকে বলেছে সে হয়তো আমার জন্য ভাত টাত খায় না, আমার জন্য এই কিছু করে না, এমন তেমন এগুলো মাথার মধ্যে আসে, কেমন? সবাই একটু করে কমেন্ট করো, একটু করে আরেকবার করে শেয়ার করো না ভাইয়া, গ্রুপ ট্রুপ থাকলে প্রত্যেকটা ওই যে ফ্রেন্ড সার্কেল আছে না, ফ্রেন্ডস ফর এবার ফ্রেন্ডস ফর সেইগুলোর দিকে একটু খেয়াল করো, তোমাদের বন্ধু বান্ধবীর গ্রুপ থাকলে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে আসে, সে চুল বাঁধিতে বলে যায়, তাহলে খেয়াল রাখতে হবে কল্যাণী কখন চুল বাঁধিতে বলে যায়, সেটা হচ্ছে সন্ধ্যায়, কেমন? এবং এটা আবার যদি কল্পনায়, অনুপমের কল্পনায়ও কিন্তু আসে, কেমন? তাহলে এরপর খেয়াল করো, বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ের দিন দিন এমন হইয়া যাইতেছে কেন, হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ে দুই চক্ষু জলে ভরা, জিজ্ঞেস করেন মা তোর কি হয়েছে আমাকে বল, মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়ে বলেন কই কিছু হয়নি তো বাবা, বাপের এক মেয়ে, বড় যে আদরের মেয়ে, যখন অনাবৃষ্টি মানে হচ্ছে যখন বৃষ্টি হয় না, ফুলের কুড়িটির মতো একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন তার বাপের প্রাণে আর সইল না। এলেন্দার আসলে কি বোঝাচ্ছে বা ব্যাখ্যাটা যদি কীরকম আমি একটু বলি, অর্থাৎ অনাবৃষ্টির দিনে ফুল যেমন হয়ে যায়, অনাবৃষ্টির দিনে ফুল কেমন হয়, অনাবৃষ্টির দিনে ফুল হয়ে যায় হচ্ছে তোমার বিমর্ষ, মানে ফুলগুলো পড়ে যায় যেহেতু পানি থাকে না, তাই আমাদের কল্যাণী এমন হয়ে গিয়েছে। এটা আসলে গভীর একটা তত্ত্ব আছে, সেটা আমরা বলতেছি না আপাতত, এটা একটু বলি কেমন। তখন দেখো ছুটি আসলেন আমার দ্বারে, তারপর মনের মধ্যে সেই কালো রঙের দ্বারাটা সাজানো বহিতেছিল, সেটা সাপের মতো রূপ ধরিয়া ফুসে উঠিল, সে বলিল ব্যস্ত আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি মাথায় টোফর দিয়ে করবো তোকে বিয়ে, দেখো দেখছো, দলিয়া দল বল লইয়া সবার ছাড়িয়ে চলে এসো, কিন্তু যেই দ্বারাটি চোখের জলের মতো শুভ্র, রাজসংসের মতো রূপ ধরে উঠিল, কেমন যেমন করি আমি একদিন দয়মন্ত্রীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনও করি আমাকে একবার যাইতে দাও, আমি যে কি বিরোহিণীর কানে কানে গিয়ে বসে আসি, বলে আসি, কি বলেছে, হ্যাঁ বিরোহিণীর কানে সুখবরটা দিয়ে আসি, তারপরে আমার দুঃখের রাত পোহাইল নববাস, আমার নতুন অধ্যায় জল পড়িল, ম্লান ফুলটিও যে বিমর্ষ হয়ে যে ফুলটি আসছে সেটি মুখ তুলিল, মানে কল্যাণী মুখ তুলিল, এগুলো সবগুলো কল্পনাই, বাস্তবে এগুলো কিছুই হয় নাই। দেখো এবার সেই দেওয়ালটার বাইরে সমস্ত পৃথিবীটার, আর ভিতরে প্রবেশ করলে একটি মাত্র মানুষ, তার নাম হচ্ছে কল্যাণী, কেমন? তারপর আমার কথাটা ফুল, এগুলো সবগুলো অনুপমের কল্পনায় ছিল, এখান থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কম, এরপর এগুলো একটু ভালো করে দেখো। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া দেখি তাহা অফুরান হয়ে গেছে, সেখানকার বিবরণ একটুখানি দিয়া বলি আমার লেখা শেষ করে দিই, একটু আর বেশিক্ষণ না, বেশিক্ষণ থাকতে হবে না, তোমরা আর একটু করে শেয়ার করে দাও, এই ফেজ থেকেই হবে ক্লাস। আচ্ছা এরপর দেখো এদিকে খেয়াল করো, কিন্তু এমন করিয়া কথা ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অফুরান হয়ে গেছে, সেখানকার বিবরণ একটুখানি আমার লেখা বলি আমার লেখা শেষ করে দিই। মাকে লইয়া তীর্থে চললাম, তীর্থ মানে ধর্মীয় স্থানে, আমার উপরে বার ছিল মানে দায়িত্ব ছিল, কারণ মামা একবার হাবড়ার ফুল ফারান নয়, তাহলে এখানে হাবড়ার ফুলের কথা 2বার আছে, মাসে বেশি গল্পে কংক্রিটের ফুল আছে, আমাদের অপরিচিত গল্পে হাবড়ার ফুল আছে। রেলগাড়িতে তিনি ঘুমাই দিয়েছিলাম, যাকানে গাইতে গাইতে মাথার মধ্যে নানান প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমে বাতাছিল, মানে নানান প্রকার স্বপ্ন দেখতেছে, এটা কই বাস্তবে বলেছিল। হঠাৎ একটা স্টেশনে জাগে উঠিলাম, আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, তাহলে পরীক্ষায় আসতে পারে অনুপমের কাছে চিরপরিচিত কি আকাশের তারা, অনুপমের কাছে সবচেয়ে বড় সত্য কি গলার স্বর, চিরপরিচিত আকাশের তারা, কেমন? এটা একটু কে রাখবা। তারপর দেখো আর সবাই তাহা যে কত দূরে বহু স্পষ্ট দেখাই দিয়েছে, গাড়ির মধ্যে মা ঘুমাইতেছিলেন, আচ্ছা সরি হ্যাঁ, আর সবাই অজানা স্পষ্ট, কারণ তুমি যদি কোনো অচেনা জায়গায় যাও তোমার জন্য সবচেয়ে পরিচিত হবে আকাশের তারা, চাঁদ, এগুলো, কারণ এগুলো ছাড়া কিছু পরিচিত না, কেমন? দ্বীপের স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া আলো দাঁড়িয়ে আলো ধরিয়া পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা কত বহু দূরে তা দেখাই দিয়েছে, এগুলো এমনি জাস্ট বর্ণনা। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, খুবই গুরুত্বপূর্ণ। অপরিচিত গল্পে যে পর্দাটার কথা বলা হয়েছে সেটা কি পর্দা? সবুজ পর্দা, কেমন?
তারপর দেখো তুরঙ্গ বক্স জিনিসপত্র সমস্ত কেকার গাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহারা যেন স্বপ্ন লোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষের মিটমিট আলোতে তাকা না তাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছি। এটা বড় অধ্যায় তো অনেকের বোরিং লাগবে, এতক্ষণ ক্লাস অনেকে করতে পারে না, আমার নিজেরও করাতে ইচ্ছে করতে কিন্তু বাধ্য হয়ে তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী যাদের ধৈর্য আছে তারাই ক্লাস করবে, স্বাভাবিক। দেখি শেষ পর্যন্ত কে কে আছে একটু কমেন্ট করো তো। স্যার আবার ঘুম চলে আসছে, আমাকে একটা ভিটা দেন। আচ্ছা কিছুক্ষণ পর কিছু একটা বলতেছি। দেখো এমন সময় অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে ক্যাবনের শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এই তো মনে হলো যে গান শুনিলাম, সখী বাবো না কাহারে বলে, এটা এটা কবি বলতেছে, এটা গান। কিন্তু রবীন্দ্রনাথের গানগুলো তো আসলে শিগগির চলে এরকম কোনো গান ছিল না। সখী যাথো না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। আচ্ছা আরো আগে গান গান শোনা উচিত ছিল না? ওকে আচ্ছা হ্যাঁ ওকে 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 দিতে হবে না স্যার। দেখো বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাই মনে করি অসময় অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণরূপে বুঝিতে পারা যায়। এই যেটাই গান, মেয়েটা যে একটা কথা বলেছে, তুমি যখন কোনো বিদেশে যাবা তখন হুট করে যখন বাংলা ভাষায় কোনো একটা মেয়ের ভাষা শুনবা, মেয়ের কথা শুনবা, ওয়াও এত সুন্দর নাচ, এরকম করে তুমি বলবা। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলে দেওয়া চলা, শ্রেণীভুক্ত করে দেওয়া চলে না। কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলি ওঠে, এমন তো আর শুনি নাই। এটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার ফেমে পড়ে, একটা বিয়ের সময়, এটা আর একটা, এটা যে বললাম সে জানতো না, বুঝা নাই। এই যে দেখো চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। ভাই আমাকে একটু করে বলে দাও, অনুপমের কাছে চিরপরিচিত কি? লিখতে হবে না, এমনি বলো। অনুপমের কাছে চিরপরিচিত কি? গোট আকাশের তারাগুলো। আর যারা ভুল বলেছে তারা। আবার অনুপমের কাছে চিরকাল কি সত্য? গলার স্বর সবচেয়ে বড় সত্য। এখানে চিরকাল দ্বিতীয় তৎপুরুষ, চির যেখানে থাকবে। ওকে আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ ক্লাস শেষে পড়াবো। থ্যাংক ইউ মুক্তা, থ্যাংক ইউ সুলতানা, থ্যাংক ইউ সাদিয়া, কৌশিক, থ্যাংক ইউ আফরান জুম, থ্যাংক ইউ ভাইয়া। ওকে সবাইকে থ্যাংক ইউ। আমরা তাড়াতাড়ি গাড়ি জানাতে মুখ করিয়ে বাহির করিয়ে বাড়াই দিলাম। দেখো আচ্ছা সরি হ্যাঁ, রূপ জিনিসটি বড় কাম্য নয়, কিন্তু মানুষের মধ্যে যা অন্তরতম মানে হচ্ছে ভিতরের মধ্যে যা আছে, যেগুলো নির্বাচন করা যায় না। এই যে দেখো অনির্বাচনীয়, তারপর দেখো আমার মনে হয় কণ্ঠস্বর যেন তার চেহারা। অনেক সময় মানুষগুলো দেখতে একদম সুন্দর হয় না, কিন্তু তার মন মানসিকতা, তার চাল চলন, তার কণ্ঠ অনেক সুন্দর। এরকম মানুষ আছে না? যেমন তোমরা এখানে রয়েছো, সুমাইয়া রয়েছো, ইস্যু রয়েছো, মোম রয়েছো, কেমন যারা রয়েছে আর কি, শ্যাম, সবার আসলে কণ্ঠ অনেক সুন্দর আমি জানি। হ্যাঁ আকাশের তারা, গুড। তারপর দেখো কিন্তু দেখো আমি তাড়াতাড়ি জানা এগুলো দেখিলাম না, বলেছিলাম। হ্যাঁ প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গাহাট তার এক চক্ষু লন্ঠন নাড়িয়ে, এক চক্ষু লন্ঠন মানে হচ্ছে একটা সিগন্যাল দিল, মানে ট্রেন চলবে বা গাড়ি চলবে সেই জন্য একটা সিগন্যাল দিল, এটা হচ্ছে এক চক্ষু লন্ঠন, জাস্ট একদিকেই যাবে। কেমন গাড়ি চলিল, আমি জানালার বসিয়া কেমন বসিয়া রহিলাম, আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি এক হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন তারাময়ী রাত্রির মতো আবৃত্ত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর অচেনা কণ্ঠের সুর, এটা তুমি বলবা যে ওগো সুর অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপর আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তাহার ডেউ লাগিয়া একটি পাপড়িও ডলে নাই, অপরিমেয় কোমলতার এতটুকু দাগও পড়ে নাই। গাড়ি লোহার মৃদাঙ্গের তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে আমি গান শুনে দিলাম না। গানটা কি? সখী বাবু না কাহারে বলে, যাতনা কাহার বলে, না শিগগির চলে আয়, কি আছে? জায়গা আছে। হ্যাঁ এখানে সবগুলো থাকবে, তোমাদের উপরে লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে একটু জয়েন হয়ে যাবে। কেমন আমাদের একটা সিরিয়ালে কিন্তু প্রত্যেকটা এভাবে ধরে ধরে পড়িয়ে দেওয়া হবে। এটা একটু বড় হয়তো অনেকে খারাপ লাগতেছে, এখন থেকে চিন্তা করবো যেগুলো বড় টপিক আছে সেগুলো ছোট ছোট করে আলোচনা করার। কেমন কবিতাটা বেশিক্ষণ লাগবে না, তোমরা একটু ধৈর্য ধরো, আমরা শেষ হয়ে যাবে এটা। আর একটি মাত্র দুয়া মানে হচ্ছে, দুয়া মানে আবার দুয়া মনে করি না বা স্মোক মনে করি না। দুয়া মানে হচ্ছে যে অংশটা, গানের যে অংশটা হচ্ছে তোমার ওই যে দোহারা বারবার ব্যবহার করে, যেমন ওই যে গুঙ্গট কি আর সে দিলবার কা একটা গান আছে না, দিলবার কা দিলবার কা দিলবার কা, এই যে দিলবার কা যে বারবার করে, এটাই হচ্ছে দুয়া। অর্থাৎ গানের যে অংশটা বারবার করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু প্রত্যেকটা কলির পরে কেমন এইগুলো কিন্তু ইয়া করা হয়। এরপর দেখো গাড়িতে
জায়গা আছে, জায়গা আছে কি, জায়গা আছে কি, জায়গা যে পাওয়া যায় না, কেউ যে চেনে না, অথচ সেই চেনাটুকু যে কুয়াশা মাত্র। মানে কুয়াশা মাত্র মানে এখানে কি বোঝানো হয়েছে? ক্ষণস্থায়ী, অর্থাৎ চেনাটা হচ্ছে ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরে তার সাথে দেখা নাও হতে পারে। আমি যে প্রতিদিন কলেজে যাচ্ছিলাম বা কলেজে যেতাম, তখন আমার আশেপাশে কত মানুষ উঠতো, কত মানুষ নামতো, কত কলেজের ছাত্র উঠতো, কত কলেজ ছাত্র নামতো, অনেকে লাইন টাইন মারতে চাইতো আমার সাথে, কেমন, কিন্তু তাদের সাথে আর হয়তো দেখা নাই, এখানের মধ্যে কিছু হইতে চেয়েছিল কিন্তু হয় না, এরকম অনেক আছে না ভাইয়া? ক্লাস করে চলে যায় না। এরপর দেখো সেটা চিহ্ন হলে যে চেনার আনন্দ নাই, ওগো সুদাময় সুর, যে হৃদয়ের অপরূপ, তুমি কি সেই আমার চিরকালে চেনা নয়? জায়গা আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমিষও দেরি করি নাই, এক নিমিষও কি করে নাই, দেরি করি নাই। আর তারপর দেখো কি বলেছে, রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামে যায়, সে যদি নেমেছে আমার কি হবে? আমার এই সুরটা যে অনেক চেনা, মনে হচ্ছে যে আমার সকল মন প্রাণ ওই সুরটাকে দিয়ে ফেলছি, কেমন, এবং এটা যদি আমি আর না দেখতে পাই তাহলে আমার কি হবে? আমি থাকবো তো, আসলেই থাকবো। আচ্ছা ওকে, আচ্ছা এরপর খেয়াল করে এবার কি বলেছে, পরের দিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হবে, এখন কিন্তু দেখা হবে, দেখো নায়িকা দেখা হবে। আমাদের ফার্স্ট ক্লাস মানে একটা হাই ফাই সব কিছু থাকবে এখানে। টিকিট এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, অনুপমের মনে আশা ছিল কোন ক্লাসের টিকিট, সেকেন্ড ক্লাস নাকি ফার্স্ট ক্লাস, কিন্তু তারা কোন ক্লাস উঠেছিল এটাও কে রাখবা, বিট হইবে না। নামিয়ে দেখি প্ল্যাটফর্মে সাবের আরদালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছিল, কে রাখবা, প্ল্যাটফর্মে সাবের আরদালির দল, এটা কে রাখবা, অথবা ফৌজের এই যে কোন এক নাকি, এই দেখো ভ্রমণে বের হচ্ছে কে, আরদালির দল কি করতেছে, এটা কে রাখবা। অনেকেই এখানের মধ্যে গুলাই ফেলে, অনেকেই বলে যে ওরা ভ্রমণে মানে হচ্ছে প্ল্যাটফর্মে সাবের আরদালির দল ভ্রমণে বের হয়েছে, এটা ভুল করে। এরা হচ্ছে আসবাবপত্র লইয়া দাঁড়াইছিল, এবং এই যে ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাইর হইয়াছেন, এটা কে রাখবে, বাইর হয়েছেন। 2-3 মিনিট পর গাড়ি আসলো, বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মা কালিয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম, সব গাড়িতে বিট, দাঁড়ে মানে দরজায় উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাস মানে ফার্স্ট ক্লাস থেকে একটু লোক গাড়ি হইতে একটি মেয়ে আমার দিক মারি লক্ষ্য করেছে, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। দেখো পুরো গল্পের মধ্যে এটাই হচ্ছে কল্যাণীর প্রথম সংলাপ, কেমন, কল্যাণীর প্রথম সংলাপ হচ্ছে এটা হচ্ছে কল্যাণী বলেছে প্রথমে, এরা কিন্তু কল্যাণী কোথাও একটা কথাও বলে নাই, বলে নাই কল্যাণীর প্রথম সংলাপ। আমি যদি আসলে অনুপম হইতাম তাহলে আমি বলতাম যে আমি বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিতেই যাইব, আপনারা যে গহনা তহনা এরকম করবেন, আমি বলবো যে আমার বইয়ের গহনার দরকার নাই, আমার বই এমনিতেই সুন্দর, কারণ আমার বইয়ের আসলে গহনা ছাড়াই সে সুন্দর, কারণ গহনা কারা পরে, যারা সুন্দর না, যাদের সুন্দর লাগে না তারাই তো গহনা পরে, কেমন, এটাই আর কি। হ্যাঁ আমি তো চমকিয়ে উঠিলাম, কে চমকিয়ে উঠিল, অনুপম, আমরা তো চমকিয়ে উঠিলাম, কে, তখন মা এবং অনুপম। তারপর যদি বলি আকস্মাৎ মানুষ দেখে চমকিয়ে উঠলেন বিলাসী। তারপর যদি বলি ভাঙ্গা বুলি শুনে চমকে উঠলেন রেনকুট গল্পের নুরুল হুদা। এভাবে খেয়াল রাখবা কোনটা চমকিয়ে কে সে আমাদের তিনজন মানুষ চমকিয়ে ওঠে। আমি চমকিয়ে উঠিলাম অনুপম, মা, আমরা দুজনে চমকিয়ে উঠিলাম, মা এবং অনুপম। আকস্মাৎ লাঠি সুটা মানুষ দেখিয়া চমকিয়ে উঠিল বিলাসী। ভাঙ্গা বুলি শুনে 2.5 বছরের একটা মেয়ে ছিল, বাবা আসলে আব্বু ছোট মামা হয়েছে, এরকম শুনে চমকে ওঠা হচ্ছে রেনকুট গল্পের নুরুল হুদা। সে আশ্চর্য মধুর কণ্ঠ, সেই গানের দোয়া জায়গা আছে, কারণ মাত্র বিলম্ব না করি একটু স্পিডে বলাচ্ছে, কেমন, লয়ে গাড়িতে উঠি, তারপর জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো এখন দুনিয়া নাই। সে মেয়েটিকে কুলিদের হাত থেকে তাড়াতাড়ি চলতি গাড়িতে বিছানাপত্র টানি নিল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়ে গেল, গ্রাহ্য করলাম না, মানে খেয়াল করে নাই। এতটুকু বুঝছো কিনা বলো আগে, এতটুকু বুঝছো? তাহলে কল্যাণের প্রথম সংলাপও বুঝছো তোমরা? হ্যাঁ ওকে। তারপরে হচ্ছে ওকে, তাহার পরে কি লিখিব আমি জানি, আমি মনের মধ্যে এখনটা আনন্দের ছবি আছে। আনন্দের ছবি কি, আর এতদিন পর্যন্ত যে রূপটাকে, যে কণ্ঠস্বরটাকে সে দেখতে পায় না, আজকে সেই কণ্ঠটা সে চোখে দেখেছে। দেখো তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করতে ইচ্ছে করে না। আর আমার লিখতে ইচ্ছে করতেছে না, কি লিখবো, মেয়েটাকে তো চোখে দেখলাম। আমার মনে হচ্ছে জীবনের মধ্যে যা তোমার কি আমার অসাধ্য সাধন করার ইচ্ছে ছিল, সব কিছু আমি সাধন করে ফেলেছি, আমার এরকম মনে হচ্ছে, বুঝছো?
আচ্ছা, এরপর ভাই আরেকটু করে তোমরা মনোযোগ দাও, যারা শেষ পর্যন্ত, ওই যে একটা বলছিলাম না, বহু শক্তিমান হাল ছেড়ে দে, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জয়ী যারাই বলেছে জিতবো আমি। তবে জিতবো আমি বললেই যে জিতা যায় না, জিতবো আমি বললেই হুট করে এক পদক্ষেপে সবকিছু করে না, ছোট 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 করে জিততে হয়। তো তোমার 2 বছর সময় ছিল, তোমরা ছোট ছোট করে কিন্তু অনেকেই জিততে পারে নাই। আর যারা দিচ্ছ তাদের জন্য তো ওয়েলকাম। তো যারা এখন পর্যন্ত জিতে আসতেছো বা জিতো নাই, তাদের কিন্তু আরও মাঝখানে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ কিন্তু সময় নাই, এই যে ছোট ছোট করে এখন কিন্তু জিতে একটা তোমাদের সুযোগ ছিল, কিন্তু অনেকেই সেই সুযোগটা হারে ফেলতেছে, ক্লাস চলে যাচ্ছে, ক্লাস ছেড়ে। এরপর দেখো, এবার এইটাই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র করে চেষ্টা করা, কনসিস্টেন্সি মেনটেন। এখন পরীক্ষার আগে যদি তুমি রিভিশন না দাও ভাই, আমার বলো আমার কিছু আসবে যাবে? আমি তোমাদের কষ্ট করে পড়াচ্ছি, এই জিনিসগুলো খুব খারাপ লাগে, একটা শেয়ারও কেউ করে না। আচ্ছা যাক, এতে যাচ্ছি না, এবার এসে চোখে দেখলাম, মায়ের মুখের দিকে তাকাচ্ছিলাম, বলছে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দেখছো কে বলছে? এরপর দেখো, তখনও তাহাকে সুরবরিয়া মনে হইল। এতে বলছিলাম না, মেয়েটির বয়স কত? 16 কি 17 হইবে। নবযৌবন, নব মানে হচ্ছে নতুন, যৌবন তাহার দেহে মনে কোথাও একটু চাপ পড়ে নাই। এলেন দ্বারা কি প্রকাশ পাচ্ছে? কল্যাণীর মার্জিত সুরুচি, অর্থাৎ তার পোশাক পরিচ্ছদে বেশভূষায় সে যে অনেক সুন্দর, বেশভূষায় না, তার কথাবার্তা আচার আচরণ অনেক সুন্দর। মার্জিত সুরুচি আমরা একসাথে বলতে পারি, কেমন? তাহলে এখানে আরেকটা জিনিস প্রশ্ন আসে, তাহলে এই লেনদার আসলে কল্যাণীর কি প্রকাশ পায়? মার্জিত সুরুচি। কোথায়? হ্যাঁ, এতটুকু পর্যন্ত এই লেনদার আসলে প্রকাশ পায় মার্জিত সুরুচি, মানে তার যে রুচিগুলো অনেক ভালো, মার্জিত সুরুচি। আচ্ছা, এরপর দেখো, তাহলে ইহার গতি কেমন? সহজ। দীপ্তি কেমন? নির্মল। কে রাখবা? সৌন্দর্যের সূচিতা কেমন? অপূর্ব। এখান থেকে একটা শিখে আসতে পারে, কল্যাণীর গতি কেমন? সহজ। দীপ্তি কেমন? নির্মল। আচ্ছা আচ্ছা, বলবো স্যার শেষে? ওকে ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা দেখো, জরিমা নাই, জরিমা মানে আড়ষ্টতা নাই, মানে মানে কোনো একটা জিনিস দেখে যে তাকে খারাপ লাগবে। অনেক আছে না, অনেক সুন্দর মেয়ে, দেখতে শুনতে সে অনেক সুন্দর, কিন্তু সে এমনভাবে পোশাক পরিচ্ছদ পড়ছে যাকে একদম সুন্দর লাগতেছে না, এটাই হচ্ছে জরিমা বা আড়ষ্টতা। আমি দেখিয়েছি বিস্তারিত করিয়া, কিছু বলা আমার পক্ষে অসম্ভব, এমনকি সে কি রঙের কাপড় পরেছে, কেমন করিয়া পরেছিল, তাহাও ঠিক করিয়া বলিতে পারবে না। এটা খুব সত্য যে তার বেশভূষা মানে পোশাক পরিচ্ছদে এমন কিছুই ছিল না যে তাকে ছড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চোখে চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার। এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো। রজনীগন্ধা শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপর দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে, সেই গাছকে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। রজনীগন্ধার ফুল যেটা রয়েছে, সেটা আসলে ফুলের, যখন রজনীগন্ধা যেটা গাছ রয়েছে সেটা যখন ফুল ফোটে তখনই তার শুভ হয়, এবং পাতার চেয়ে এবং ফুলটা কিন্তু উঁচু উঠে, মানে উঁচুতে ওঠে আর কি। এবং এই যে রজনীগন্ধা কিন্তু প্রথমে যে কুড়িটা ফুটে, মানে হচ্ছে বৃন্তটা, সেটা হচ্ছে সাদা থাকে, সেই জন্য এখানে বলছে শুভ্র, অর্থাৎ সে একদম রজনীগন্ধার মতো গাছকে অতিক্রম করে উঠিয়েছে, একদম রজনীগন্ধার মতো শুভ্র। কেমন? মানে তার মার্জিত শুরুছে আগের মতো। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে তাহাদিগকে লইয়া তিনি হাসি, কথার অন্ত ছিল না, অন্ত মানে শেষ ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাহিলাম। দেখছো, যেটুকু কানে আসতেছিল সেই সমস্ত ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানসিকতা, তার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুই মাত্র ছিল না। অর্থাৎ ওই যে ছোটদের সঙ্গে সেই নিতাই ছোটদের সঙ্গে অনায়াসে আনন্দে ছোট হয়ে গেছিল। এরকম অনেক মেয়ে আছে না, দেখতে অনেক স্মার্ট, কিন্তু যে যখন ছোটদের তাকে আসে সে ছোটদের সাথে একটু মিলে যায়, এরকম অনেক আছে। আচ্ছা, এরপর দেখো, সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, আর তাহারও কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়ল। আপু আমাদেরকে এই গল্পটা শোনাতে হবে, আপু এই গল্পটা শোনাতে হবে, প্লিজ 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 শোনান না, এরকম করে বলেছে আর কি, বুঝছো? এই গল্প তারা কয়বার শুনেছে এটা পরীক্ষা আসতে পারে, 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝলাম। কেন বলতো? ওই যে এত সুন্দর কণ্ঠ, দেখো না, সেই সুধা কণ্ঠে সোনার কাটিতে সোনা হইয়া ওঠে, এটা জীবন কাটি বলে না, একবার সোনার কাটিতে কি হইয়া ওঠে, সোনা হয়ে ওঠে, মানে কণ্ঠটা আরো সুন্দর লাগে। গল্পটা যতবার শুনি ততবার ইচ্ছে করে। যেমন তুমি একটু খেয়াল করো, তোমাদের যে প্রিয় মানুষগুলো আছে, তোমাদের অনেকের প্রিয় মানুষ আছে না, সে যখন কথা বলে তুমি দেখবে এরকম করে তাকাতে, ওয়াও এই মানুষটা এত সুন্দর করে কথা বলে, তখন তোমার শুধু এরকম করে মানে তার দিকে তাকায় থাকতে ইচ্ছে করে না? ওকে, আচ্ছা, এরপর খেয়াল করতে ভাই একটু করে, কোথায় ছিলাম? হ্যাঁ, এই দেখো, মেয়েটির সমস্ত শরীর বল একেবারে প্রাণে ভরা, তার সমস্ত কথায়
বলা স্পর্শের জন্য প্রাণটি ক্রিয়ে ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শুনে তখন আসলে গল্প নয় তাকে শোনো, তা সে কী কথা বলতেছে সেটাই শুনতেছে মূলত, বুঝছো? দেখো তার হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়ে পড়ে, মানে ঝর্ণাগুলো যেন প্রাণ, সে যা বলতেছে তা যেন হৃদয়ের প্রাণের উপর দিয়ে যাচ্ছে। মানে সে যেমন কখন কথা বলে তখন আমার হৃদয় হাত পা কাঁপতে শুরু করে, হৃদয় হার্টবিট বেড়ে যায়, এরকম একটা অবস্থা। এরকম অনেক মহিলা আছে যাদের মার্জিতে সুরুচি। আচ্ছা এরপর দেখো কি বলেছে দেখো। আচ্ছা যাক, কিন্তু দেখো মূল কাহিনী কি হয় দেখো। সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। এতদিন পর্যন্ত আমার সূর্য ছিল অজীব, মানে রোদ দিতে 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 একদম আমাদেরকে মরুভূমি বানিয়ে ফেলেছে। কিন্তু সেই দিন ওই যে কল্যাণের কণ্ঠ শোনার পর আমার সমস্ত সূর্যকিরণ কিন্তু সজীব হয়ে উঠিয়েছে, আমার গাছে গাছে ফুল ফুটে গিয়েছে, মনে হচ্ছে আমার জীবনে যেন বসন্ত নেমে আসিয়াছে। আমি তোমাকে ছাড়া বাঁচিতে পারিব তো? তোমাকে ছাড়া আমার জীবন চলবে তো? আমাকে তোমার সাথে থাকতেই হবে। যখন মানুষ প্রথম প্রেমে পড়ে তখন ঘুমানোর সময় গান যখন শুনে তখন মনে করে যে আমি ও গায়িকা, আমি গায়ক, ও এরকম এরকম করে চিন্তা করে। কিন্তু যাক, আমাদের কিন্তু এই 250 জন 270 জন যেগুলো আছে এগুলো কিন্তু একদম পারফেক্ট স্টুডেন্ট, তারাই কিন্তু অলরেডি কনসিস্টেন্সি তো রেখেছে এতক্ষণ পর্যন্ত। তোমাদেরকে অগ্রিম অভিনন্দন, তোমরা পরীক্ষার রেজাল্ট ভালো করেছো সেটা, কারণ সৃষ্টিকর্তা সবসময় ন্যায় বিচারক। যারা ক্লাস করেছে তাদেরকে তো ভালো রেজাল্ট দিবে। তুমি না করে, তুমি নিজে মনে করো তুমি দুজন মানুষ কাজের লোক আনছো, একজন কাজ করেছে আরেকজন বসে থাকছে, তুমি কাকে পারিশ্রমিক দিবে? তুমি নিজে বলো। ও তো যতই দয়া দেখাক তুমি অবশ্যই কাকে দিবা? যে পরিশ্রম করেছে তাকে দিবে। এইটাই, এটা বুঝতে তো হয়, আর কিছু করতে হয় না। ফুল ফুটলো না। আচ্ছা এরপর দেখো স্যার, আমার মন সে তার প্রকৃতির আকাশ দিয়ে যে বেষ্টন করিয়াছে ওই তরুণীরা অক্লান্ত আমলান প্রাণে বিশ্বব্যাপী বিস্তার। পরে স্টেশনে পৌঁছিতে কাবরালাকে ডাকে, সে খুব ছানামুট নিয়ে কিনে লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়ে নিতাম। অর্থাৎ কিছু ছানামুট ছিল তো ওই যে কতগুলো শুকনো আছে না এগুলো আর কি, এবং কলহাস্য করে এগুলো খাইতে লাগিল। যাক, এখন অনুপমের নাকি এগুলো দেখে লেস্য করতেছে। লেস্য মানে বুঝো তো, লালাগন্দি থেকে লালা পড়তেছে, মানে আমাকে একটু দাও, আমরা ছোটোবেলা আরোগ্য দিয়ে শুনো তো, আর না হলে তো ফ্যাটটা রেবো, এরকম করে বলতাম। স্যার আমি আজকে ক্লাস সরাসরি করেছিলাম। আচ্ছা কি বলছে এটা? স্যার ক্লাস আমি সরাসরি করেছিলাম আর আপনি অনেক মজা মানুষ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আচ্ছা তোমাদের সবার ক্লাস ভালো লেগেছে কিনা আমাকে একটু করে জানাতো ভাইয়া, বানাতো একটু করে কমেন্ট করে না, কারণ প্রশংসা পাইতে মানুষের ভালো লাগে। তোমার জন্য এত পরিশ্রম করতেছি। শাকিল স্যার আজকে একটা স্ক্রিনশট দিয়ে একটা তো গ্রুপে পোস্টে দেওয়াই যায়, কেমন পড়ালেখা গ্রুপে আর কি। পরীক্ষার জন্য ভয় লাগতেছে। এই সাবা তুমি টেনশন ছেড়ে দাও, কোনো টেনশন নাই, চিল মোড়ে পরীক্ষা দিব ভাই, কিসের টেনশন? তুমি পরীক্ষা দিচ্ছ, এটা তো আর তোমাকে তো পরীক্ষায় ফেল করলে বা তুমি যে এমন হবে না, কিচ্ছু হবে না, টেনশন হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, বুঝছো? ওকে থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা দেখো চাঁদ কিন্তু একটা রে, হ্যাঁ। আচ্ছা তারপর দেখো খানিকটা চানাট কিনলে এবং সে মেয়েদের সঙ্গে এগুলো বলছিলাম, হ্যাঁ এক মুঠো ছানা তো লইতে পারলেন না, হাত বাড়াইয়া কেমন করে আমার লোভ সে আরো বুধে শুনো এরকম করে হয়ে যায় আর কি, কেমন? আচ্ছা এরপর দেখো মা ভালো লাগে এবং মন্দ লাগার মধ্যে দুমানা হয়ে গেছে, দুই মানা দুই দিকে মঞ্জার, মানে মেয়েটা ভালো নাকি খারাপ? মেয়েটা অসংকোচে কাঁদছে, সানামোটা একটা পুরুষ মানুষ গাড়িতে, আমি পুরুষ মানুষ তবু কিছু মাত্র অসংকোচ, বিষয়টা এমন লুবির মতো গাইতেছে যে সেটা তার ঠিক পছন্দ হইতেছিল না, সেজন্য দুমানা হয়েছিল। মা কেন দুমানা হয়েছিল পরীক্ষা আসতে পারে, সে পুরুষ মানুষের সামনে নিঃসংকোচে সানামোট কাছে, সেজন্য। থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ওকে। তারপর দেখো কিছুমাত্র সংকোচ নাই, আচ্ছা এটা বলেছি। অথচ ইহাদের বেহাইয়া বলিয়া ব্রহ্মানে ভুল মনে হলে মেয়ের বয়স হয়েছে কিন্তু মেয়ে ফিবের বয়সেই কিন্তু শিক্ষা নময়, এমন হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারে না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকা তার অভ্যাস। এই মেয়েটির পরিচালিত তাকে ইচ্ছে ছিল কিন্তু স্বাভাবিক বাধা কাটাই উঠতে পারছিল। এখন শেষ হয়ে যাবে, আরেকটু করে ধৈর্য ধরতে হবে, তারপর কিন্তু কবিতা কিন্তু আরো দুর্দান্ত ভাবে পড়াবো আমরা। এমন সময় গাড়ির একটা বড় স্টেশন আসিয়া থামিল, সেই জেনারেল সাহেবের এক আট দল অনুষঙ্গী স্টেশন হতে উঠিবার জন্য উদ্যোগ করতেছে। গাড়িতে করতেও জায়গা না, ওই যে আরদালি মনে আছে, ফৌজের বড় জেনারেল সাহেব বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরিয়ে গেল। মা তো ভয় হাড়ষ্ট, আমি তো মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি চালিবার অল্পকাল পূর্বে একজন দেশীয় রেলওয়ে কর্মকর্তার নাম লেখা 2খানা টিকিট গাড়ি 2 বেঞ্চের শিওরে লটকাইয়া দিয়ে আমাকে বলল, এই গাড়ি 2 বেঞ্চ আগে থেকে 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইলাম। মেয়েটি হিন্দিতে বলিলেন, না হাম গাড়ি নেই চড়েঙ্গে, এরকম করে বলে দিয়েছেন। সেই লোকটি রোগ খরিয়া বলিল, না ছাড়িয়ে উপায় নাই। মেয়েটি 40 তার কোনো রকম না দেখিয়া নামিয়া সে ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া নিল।
আচ্ছা, আমরা যেহেতু আজান দিচ্ছে, ঠিক আছে, এটা পড়ার পর আমরা মাঝখানে 10 মিনিট ব্রেক দিব, তারপর তাহারের পর মনে পড়বে। এটা ভালো হবে না তোমাদের জন্য? একটু করে বলিও তো আমাকে, কেমন? আজান দিচ্ছে, মাঝখানে 10 মিনিটের মতো ব্রেক থাকবে বা নামাজ পর্যন্ত, এরপর আমরা ক্লাস আরেকটা করলে তাহলে কিন্তু আরও ভালো হবে, ফলাফাইন আরও অ্যাট্রাকটিভ হবে, কারণ কবিতা কিন্তু আরও সেরা করে হবে। এবং এই দুইটা প্রশ্ন থেকে, এই দুটা থেকে একটা সৃজনশীল আসতে যাও কমন। বলি নাই রনি ভাই। ওকে, এদিকে দেখো এবার ইংরেজি ভাষা বললো। আচ্ছা, আরেকটা ক্লাস হচ্ছে ওই কবিতা, মাঝখানে 10 মিনিট ব্রেক দিয়ে আবার লাইভে আসবো, এরপর তো ক্লাস নেই। এটা তো শেষ হওয়ার পর আমাদের কবিতা আছে তাহার আরেকটা, তো সেটা আর মাঝখানে 10 মিনিট গ্যাপ থাকবে আর কি, যেতে না লাইভ কেটে দিবা একদম, আরেকটা আবার নতুন ভাবে শুরু করবো। এটা বলে দিয়েছি সবাইকে। এই তোমরা সবাই গ্রুপে উপরে লিঙ্ক আছে, ওখানে জয়েন হয়ে যাও। আমরা 10-15 মিনিট বিরতি দিব, এরপর হচ্ছে কবিতাটা তোমাদের আলোচনা হবে। তোমরা যেগুলো, হ্যাঁ 5টা 10 থেকে ধরো, 5টা 10 থেকে, কেমন? আচ্ছা, এটা শেষ করে দিই আমরা এতক্ষণ, আর একটু ধরে ধৈর্য ধরো তোমরা যারা ছিল আর। আচ্ছা ওকে ভাইয়া, ভালো হবে, ঠিক আছে। কারণ অনেকেই অনেক বোরিং ফিল করতেছে, 2-1 মিনিট একটু হেঁটে নাও। এতক্ষণ আসলে তোমরা যে এতক্ষণ পর্যন্ত রেখেছো 250 জন, তোমাদের কিন্তু অনেক ধৈর্য আছে, তোমরা এই পরীক্ষায় সফল হবা, এটা আমি জানি। তারপর দেখো আর একটু করে তাকো, তাহলে হয়ে যাবে, কেমন? স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করে তাহাকে আড়াইলে কি হইতে চায় না, অর্থাৎ এই যে স্টেশন মাস্টারকে আড়াল, তারপর দল দেখো কি বলেছে, দেখো অদিত হইল একটা গাড়ি জুড়িয়ে ট্রেন আসিল, তো মেয়েটি তার দল বল লইয়া এক পত্তন ছানা উঠকাইতে বললো। আচ্ছা সরি, এগুলো বলছিলাম না, সরি, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ মেয়েটি 40 সুতার কোনো, আচ্ছা মেয়েটি হিন্দিতে বলিল না, নেহি হাম গাড়ি নেহি চড়েঙ্গে। মেয়েটির লোকটিকে রোগ করিয়া বললো না ছাড়িয়ে উপায় নাই। মেয়েটি 40 সুতার কোনো লক্ষণ না দেখিয়া, 40 মানে হচ্ছে তার গতিশীলতা আছেই, কেমন? লক্ষণ না দেখিয়া মেয়েটি এরকম করে বসে রয়েছে। সে নামে গিয়ে ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়া দিল। তারপর দেখো সে আসিয়া আমাকে বললো আমি দুঃখিত, কিন্তু শুনি আমি কুলি বলে ডাক চাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চোখের এরকম নিবর্ষণ করিয়া, কেমন? না আপনি যাইতে পারিবেন না, যেমন আসেন বসে থাকুন বলিয়া সে দ্বারের কাছে স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় কি বললো, এই গাড়ি, দিস গাড়ি ইজ রিজার্ভ। আগে থেকে বুঝতে পেরেছি, তোমরা যারা ইংরেজি ভাষা জানো না তারা একটু এরকম করে বলবা, মানে একটু যে প্রাগদেশে একটু জোর দিয়ে বলবা, তুমি কেমন আছো, দেখবো তোমাদের ইংলিশ ভাষা হয়ে গেছে। হ্যাঁ ওকে। টিকিট দুটি প্ল্যাটফর্মে ছুটিয়ে ফেলিয়ে দিল। ইতিমধ্যে আর্দালি সমবেত ইউনিফর্ম সাহেবের কাছে দাঁড়িয়ে আছে গাড়িতে তাদের আসবাবপত্র ওঠাইবার জন্য। আর্দালিকে প্রথম ইশারা করেছেন, তারপরে মেয়েটির মুখের দিকে তাকায় কথা শুনিয়া মাস্টারকে একটু স্পষ্ট করে তাহার আড়ালে গিয়ে কি হতা হইলো জানি না। সে দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি দলবল লইয়া আবার এক পত্তন চানামট খাইতে শুরু করিল। আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে গেলাম। মানে হচ্ছে কল্যাণের ওই যে 40 সুতা, মানে তার গতি, মানে সে বসে আছে, বসেই তাক উঠবে না গাড়ি থেকে, ওদের সাথে কথা বলছে, এটা গাড়ি, এটা মিথ্যে কথা, হাম গাড়ি নেই চড়ে এরকম তেরকম বল বসা আছে। সেজন্য ওরা নামছে, বলছে মেয়েটাকে কখনো, মেয়েরা যখন জিদ করবে, ছেলে যারা আছো ভাই তোমাদের বোর, তুমি যদি মেয়ের চোখের ভাষা বুঝতে পারো, তুমি পুরো দুনিয়া বুঝে গেছো, বুঝতে পেরেছো? কারণ মেয়েরা তোমাকে যদি বলেছে আমার কিছু হয় নাই, আমার আসলে কিছু হয় নাই, তার মানে তার অনেক কিছু হচ্ছে, তুমি আরো কয়েকবার পিঞ্চ করে তাকে জিজ্ঞেস করো, তোমাকে এটা জানতে হবে। বুঝতে পেরেছি? কারণ মেয়েরা হচ্ছে সহজে সব কিছু বলে দিবে না, লুকিয়ে রাখতে ভালোবাসে। আচ্ছা যাক, কানপুরে আসে গাড়ি থামিলে কোথায়? কানপুরে। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে হিন্দুস্তানি চাকর ছুটি আসিয়া হাদিককে নামাইবার জন্য উদ্যোগ করেছিলাম। মা তখন তার তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দেখো দুইজনে চমকে উঠলাম। কে? মা এবং অনুপম। বাবা তিনি এখানকার ডাক্তার, তার নাম সৌম্যনাথ সেন। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমরা এরপরে ক্লাসে অর্থাৎ 7টা থেকে যদি ক্লাস হয়, এরপর হচ্ছে প্রত্যেকটা গদ্য পদ্যের ছন্দ লেখক কাব্যগ্রন্থ সবগুলো একটা ক্লাসে শেষ করার চেষ্টা করবো। এই যে কোনো ক্লাসও হতে পারে। তিনি এখানকার ডাক্তার সৌম্যনাথ সেন। তারপরে সবাই নামে গেল উপসংহার। মামার নিষেধ অমর না করে, এটা হচ্ছে উপসংহার শেষে। এগুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত গল্প ছিল, এখন উপসংহারটা দেখো ভালো করে। মামার নিষেধ অমর না করিয়া মাত্র একটা টেলিয়া। তারপরে আমি কানপুরে আসিয়েছি, কল্যাণীর বাবার সঙ্গেও দেখা হইয়াছে, মানে হয়েছে, হাত জোর করিয়াছি, মাথা হ্যাট করিয়াছি, সোমনাথ বাবুর হৃদয়ে গুলিয়াছে। সোমনাথ বাবু বলছে বিয়ে দিব, কিন্তু কল্যাণী বলছে আমি বিবাহ করিব না। জিজ্ঞেস করলাম কেন? সে বললো মাতৃকা। কি সর্বনাশ, এর পক্ষে মাতুল আছে নাকি? মাতুল মানে হচ্ছে মায়ের ভাই, অর্থাৎ গতবারে তো কল্যাণীর বিয়ে ভাঙিয়েছিল হচ্ছে অনুপমের মাতুল, মানে হচ্ছে অনুপমের মা। এবারও কেউ আছে নাকি? বলছে না, এরকম কেউ আছে নাকি? পরে বুঝলাম মাতৃভূমি আছে, মাতৃভূমির জন্য দেশ মাতৃকার ওই যে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে, সেজন্য নাকি আর বিয়ে করতে পারবে না, সেটা হিন্দু ধর্মের একটা বিষয়। আচ্ছা
বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়ে শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে, আমি টাইমে আসে ছাড়তে পারলাম, সেই সুরটিকে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে। সে যেন কোন উপরের বাসি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের ডাক দিল, আর সেই রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়েছিল জায়গা আছে। এবং সেই যে আমার চিরজীবনের গানের দোয়া, চিরজীবনের যে গানের দোয়া কি কে রাখবা জায়গা আছে। তখন আমার ছিল 23। দেখো অনুপমের বর্তমান বয়স কত 23, আর এখন কত হয়েছে 27। তাহলে অনুপমের বর্তমান বয়স 23, বিয়ের সময় অনুপমের বয়স ছিল 27। তো এবার মামার বয়স 6 বছর যুক্ত করবা, কল্যাণের বয়স হিসাব করবা। স্যার না কিন্তু মাতুলকে ছেড়েছি, মানে মামাকে ছেড়ে দিয়েছি, নিতান্ত এক ছেলে বলিয়ে মামাকে ছাড়তে পারে নাই। তোমরা মনে করেছো এই যাও, তোমরা মনে করেছো বিবাহের আশা করি না, কোনো কালে না। আমার মনে আছে সে কেবল এক রাত্রির কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয় আসে। মানে অনুপম এখনো চিন্তা করতেছে হয়তো জায়গা আছে, আমাকে হয়তো সে বিয়ে করবে। একটা ওই যে একটা কথা আছে না, আজ কাছে তারে এত আমি রাখি গো, সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো। এই যে এরকম আজকে মরিচিকার মতো আমি টাকে, মানে সে আমাকে মরিচিকার মতো ফাঁকি দিচ্ছে। ভাগ্যে যে আছে লেখা হায় রে। আচ্ছা হিমেল, তুমি আগে থেকে নামাজ পড়ে ফেলিও তার পাশে, কেমন? আশা করি কোনো কালে না। আমার মনে আছে সেটা বলছিলাম, চিরদিনই হবে জানি মানতে, কেমন? আচ্ছা তোমাদের তাইলে নাইলে দাঁড়াবো কোথায়? বছরের পর বছর যায়, আমি এখানে আছি, দেখা হয়, কণ্ঠ শুনি, যখন এই দেখো এখনো বলছে কণ্ঠ শুনি, তার সাথে কথা বলে এটা বলে নাই, সুবিধা পাই আর কিছু কাজ করিয়ে দিয়ে মন বলে এই তো জায়গা পাই আছি। ওগো পরিচিত, তোমার পরিচয় হইল না, শেষ হইবে না, আমার ভাগ্য বলা, এই তো আমি যাই। তাহলে কে রাখবা এখানে? এই তো আমি জায়গা পাইয়াছি, এটা হচ্ছে অপরিচিতা গল্পের শেষ লাইন। তাহলে এবার আমরা এখানে সৃজনশীলগুলো আরেকটু করে বলে দিই তোমাদেরকে, কবি পরিচিতি পড়বো আমরা। তাহলে এখানে সৃজনশীলের যে বিষয়গুলো সেগুলো একটু খেয়াল করো। এই দেখো এখানে সম্ভাব্য সৃজনশীল প্রশ্নের বিষয় 1 নম্বর হচ্ছে যৌতুক প্রথা। যৌতুক প্রথা নিয়ে তো একটা উদ্দীপক দেওয়া থাকবে, তোমার উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের এরকম কিছু থাকবে। চারিত্রিক দৃঢ়তা, কল্যাণের চরিত্র অনেক দৃঢ় ছিল, শম্ভুনাথের চরিত্র অনেক দৃঢ় ছিল, এই দুজনের চরিত্র আসবে। দৃঢ়তার কাছে তুমি এভাবে বলতে পারো, দৃঢ়তা কি উপস্থিত নাকি অনুপস্থিত, এভাবে থাকতে পারে, কেমন? তো উপস্থিত হলে তোমরা দিব উপস্থিত, অনুপস্থিত হলে অনুপস্থিত। আর নারীর অপমানের বিষয়টিও আসতে পারে, বা নারীর নির্যাতনটা বিশেষ করে আসতে পারে, অপমানটা তেমন আসবে না। অর্থাৎ নারী পক্ষ খোঁজে, বিশেষ করে কোনো পক্ষ বলতে পারি আমরা, নারী নির্যাতন বা বলে কোনো পক্ষের অপমান। তখনকার দিনে যে কোনো পক্ষকে বরপক্ষরা একটু বেশি হেনস্থ করত এই জিনিসটা। আর অনুপম যে ব্যক্তিত্বহীন বা বিবেকহীন ছিল এই জিনিসটা। আর একটা লিখতে পারো মামার হীনমন্যতা। মামা পুরো গল্প জুড়ে এই জিনিসগুলোই আছে, বুঝাইতে পেরেছি তো? ঘুরাই ফিরে দিলে এগুলো থেকেই দিবে, এর বাইরে হরিশ তেমন দিবে না। হরিশ থেকে তেমন কি, হরিশ জাস্ট অনুপমের এই সেই বিনোদা অনুপমের পিছিয়ে দেয় কি কি করছে, এদিকে আসবে না। অনুপমের মামা থেকে আসবে, কল্যাণী থেকে আসবে, অনুপমের মা থেকেও তেমন এরকম আসবে না। তার অনুপম থেকে আসবে, কল্যাণী থেকে আসবে, সোমনাথ সেন থেকে আসবে, ঘুরাই ফিরে এগুলো। বাবা থেকেও আসবে না, তো ঘুরাই ফিরে এগুলো একটু কে রাখবে, কেমন? স্যার একটু নোট দিয়ে দিলে ভালো হয়। তাহলে আমি তোমাদের এই নোটটা যেটা আছে সেটা এটা আর কিছু তো নাই, বুঝছো? তারপর আমি তোমাদেরকে 20 মিনিট টাইম থাকবে ভাইয়া। তোমরা সবাই এই যে তোমরা যারা আসলে এখন 240-250 জন আছো, 50 জন, এগুলো কিন্তু থ্যাংক ইউ ভাইয়া, অনেক আমাকে প্রশংসা করেছো তোমরা সবাই। এইরকম করে একটা পোস্ট দিয়ে দিবা পড়ালেখা ফেসবুক পেজে, কেমন? ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই ভালো একটা রেজাল্ট করো, তোমাদের জন্য আমি এখন নামাজ পড়ে দোয়া করবো। হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, তোমরা সবাই আমার এই যে লাইভ ক্লাস যারা যারা করেছে প্রত্যেকটা আমার ছাত্রদেরকে, প্রত্যেকটা আমার স্টুডেন্টদেরকে তুমি ভালো একটা রেজাল্ট করে দিও, তাদের মনের আশাকে তুমি পূর্ণ করে দিও, এবং তাদেরকে হায়াত দারাত করে দিও, তাদের সকল মনের আশা, মনের বাসনা, মনের স্বপ্ন পূরণ করে দিও। এমন তোমরা এভাবে আমার জন্য একটু করে দোয়া করবা, কারণ বিনা পরিশ্রমে তোমাদেরকে বিনামূল্যে এত কিছু দিচ্ছি। ঠিক আছে, তোমাদের ভালো। আচ্ছা স্যার, ওকে, প্রথম ক্লাস হচ্ছে অনেক কিছু জানা শিখলাম, এতক্ষণ ক্লাস করে হচ্ছে, তা তুমি আমার সাথে আসিয়ে দেখা করি। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকিও। আর নেক্সট ক্লাস শুরু হবে 5টা 15 থেকে 20 ধরো, 15, আচ্ছা 20 ধরো, 20 থেকেই শুরু হবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এভাবে তোমরা এই ক্লাসটা শেয়ার করবা। আমাদের কিন্তু কে রাখবা ভাই, একটু কথা, এই যে পরীক্ষা একটু সময় দাও নিজেকে, এই ক্লাসগুলো তোমাকে করতে হবে। প্রত্যেকদিন 3টায় ঘুমানোর দরকার নাই, আমি 3টায় ক্লাস নিব। ইলেকট্রিসিটি সমস্যা হলে 5-10 মিনিট এই যেতে পারে, কেমন? তো সেজন্য একটু ক্লাস মনোযোগ দিয়ে করো। বাংলা বিষয়ে A+ পাও না পাও এটা আমি বলতে পারি না, অনেকের লেখা খারাপ এই সেটাও বলবো, তবে ভালো একটা রেজাল্ট
তুমি কমন পাবো পরীক্ষায়, এটা আমি আশা দিতে পারি তোমাকে। আর এবং তোমার তো এটা এছাড়া ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় তো লাগবেই। তো এই যে 5 মিনিট একটু ভালো করে পড়ো না স্যারের সাথে, ঠিক আছে? তো আর কথা বাড়াচ্ছি না, আমি ভালো থাকবো, তোমরা ভালো থাকিও সবাই। আমার জন্য একটু দোয়া করবে। এখন নামাজ দোয়া পড়লে, নামাজ দোয়া পড়ো যারা হিন্দু ধর্ম আছে তারা তাদের ধর্মীয় অনুসারে পূজা যা করা দরকার করো, কেমন? আর যারা মুসলিম আছে তারা নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, পড়ালেখা করো। এই 1 মাস একটু কষ্ট করবা ভাই, তারপর অ্যাডমিশন একটু কষ্ট করবা, তারপর ভাই আর কষ্ট নেই। যদিও অনেক কষ্ট আছে, কিন্তু আগে রেজাল্টটা ভালো করতে হবে। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।